সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত থেকে। ডেস্টিনি 2000 লিমিটেড এই কোম্পানিটির সমসাময়িক প্রাসঙ্গিক কথাবার্তা নিয়ে আমাদের এই প্রোগ্রামে কথা হবে ইনশাআল্লাহ। 2007 সালে 14 ডিসেম্বর এই কোম্পানিটি জয়েন্ট স্টক থেকে নিবন্ধন পাওয়ার পর 5 জানুয়ারি 2001 সাল থেকে যাত্রা শুরু করে এবং দীর্ঘদিন প্রায় এক যুগের মতো সময় 12 বছর সময় বীর দর্পে বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে বিজনেস করে গেছে ডেস্টিনি 2000 লিমিটেড, যার সাথে জড়িত হয়েছে প্রায় 45 লক্ষ মানুষ। কিন্তু 2012 সাল ডেস্টিনির যুগে অন্ধকার নেমে আসে। তৎকালীন স্বৈর শাসক ডেস্টিনিকে শ্বাসরুদ্ধ করে বলা যায় একদম আটকে দিয়েছিল। ডেস্টিনির মূল কর্ণধার, ডেস্টিনির স্বপ্নদ্রষ্টা যারা ছিলেন তাদেরকে জেলের মধ্যে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল এবং সবকিছু মিলিয়ে ডেস্টিনি 45 লক্ষ মানুষ, 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, 45 লক্ষ মানুষ যারা ক্রেতা, পরিবেশক এবং বিনিয়োগকারী, যারা এই 12টা বছর দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে তারা তাদের সময়গুলো কাটিয়েছে এবং তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল ডেস্টিনি কখন ফিরে আসবে। আমরা জানি জুলাই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। সেখান থেকে বহু প্রতিষ্ঠান, বহু কিছু উন্মুক্ত হয়ে যায়। তারই ধারাবাহিকতায় ডেস্টিনি উন্মুক্ত হয় এবং ডেস্টিনি যে উন্মুক্ততার যেই কাহিনীগুলো আছে সবকিছু মিলিয়ে আমরা সেগুলো আজকে শুনবো। পাশাপাশি ডেস্টিনি যে কর্ণধার, তারা স্বপ্নদ্রষ্টা ছিলেন, তারাও কিন্তু জেল থেকে বেরিয়ে আসেন। এই সবকিছু মিলিয়ে ডেস্টিনির মধ্যে অনেকগুলা বিষয় এখন ঘটছে। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানকে ফিরে পেতে চাই। 45 লক্ষ মানুষের কর্মসংস্থান এবং যারা বিনিয়োগকারী আছেন তাদের বিনিয়োগ ফিরে পেতে আমরা চাই। এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে প্রোগ্রাম থেকে আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের প্রোগ্রামে আমাদের সাথে দুইজন অতিথি যোগ দিয়েছেন। সেই দুইজন অতিথিকে আমরা আজকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমাদের সাথে আছেন ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত সিনিয়র পিএইচডি জনাব এমদাদুল হক। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। এবং পাশাপাশি আমাদের সাথে আরেকজন পিএইচডি গাজীপুর থেকে জয়েন করেছেন আমাদের সাথে, জনাব মিরন খান। মিরন ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তো আমরা মোটামুটি পরিচিত হলাম আমাদের অতিথিবৃন্দের সাথে। আমরা আজকে সমসাময়িক বিষয় নিয়ে ডেস্টিনি 2000 নিয়ে আমরা কথা বলবো। সবকিছু মিলিয়ে আমরা প্রথমেই আমাদের সিনিয়র পিএইচডি জনাব এমদাদুল হক ভাইয়ের সাথে আমরা কথা শুরু করতে চাচ্ছি। এমদাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। পাশাপাশি যেহেতু ঈদ পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে, সুতরাং আমাদের এই কথা যারা শুনছেন সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এমদাদ ভাই, আমি একটু বলতে চাচ্ছি এভাবে যে আপনি ডেস্টিনি একদম শুরু থেকে বলতে গেলে আছেন, আপনার সাথে অনেকগুলো মানুষ জড়িয়ে আছে ডেস্টিনির মধ্যে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠান ফিরে পাওয়ার জন্য অনেক অপেক্ষায় আমরা ছিলাম। আমরা প্রতিষ্ঠান ফিরে আসছে এবং আমাদের কর্ণধাররাও ফিরে আসছে, কিন্তু তারপরও আমাদের ডেস্টিনি মুক্ত হলো না। আমাদের ডিস্ট্রিবিউটরদের কাজ ফেরত পেলাম না। আমাদের বিনিয়োগকারীদের সেই বিনিয়োগের ফেরতের কোনো সঠিক অ্যান্সার এখনো আমরা পাইনি। সবকিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু চলছে। সার্বিক বিষয় নিয়ে শুরু থেকে আপনি যদি আমাদেরকে কিছু বলতেন, আমরা উপকৃত হতাম। ধন্যবাদ। আমি শুরুতে আবার একটু পরিচয় দিয়ে দিই কিভাবে আবির্ভাব হলো, অল্প 1-2 মিনিটের মধ্যে। আমি বেসিক্যালি আমার পুরো নামটাই এমদাদুল হক। আমার গ্রামের বাড়ি ভোলা, জেলা লালমোহন থানায়। আমি ছোটবেলা থেকে স্ট্রাগল করা লাইফ, লেখাপড়া বলেন, চাকরি বাকরি বলেন, একই সঙ্গে করা। ডেস্টিনি 2000 লিমিটেডে যখন আমি 2002 সালে ইনভাইট পাই, তখন একটা প্রাইভেট অর্গানাইজেশনে সার্ভিস করি, পাশাপাশি ট্রেডিশনালে বিজনেস করি। ওই অবস্থায় 2002 সালে আমি প্রতি মাসে লাখ টাকা আয় করি এবং সম্পূর্ণ আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে সামনের দিকে আগাইতেছি।
ওই অবস্থায় আমাকে ডেস্টিনিতে আমার আপলাইন যিনি মারা গেছেন কবিরউদ্দিন পিলু, উনি আমাকে ইনভাইট করে। ব্যাখ্যাগুলি করতে গেলে অনেক সময় লাগবে, সারমর্ম যেইভাবে হোক আমাকে সিস্টেমে জয়েন করানোর পরে আমি শুরুতেই সেমিনার দেখি নাই, প্ল্যান দেখি নাই, কোনো কিছু দেখি নাই, জোর করে আমাকে এখানে ইনক্লুড করে। তখন সর্বপ্রথম কোনো একদিন শুক্রবারে শুরুতে আমি আপনার কচিকাঁচা অডিটোরিয়ামের এখানে আমাদের একটা ম্যারাথন ট্রেনিং ছিল। আমাদের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর, সাবেক ম্যানেজিং ডাইরেক্টর ডেস্টিনি 2000 লিমিটেডের, ওনার এখানে একটা প্রোগ্রাম ছিল। তো ওনার প্রোগ্রাম থেকে আমি প্রথম একটু নেগেটিভ ছিলাম, পরবর্তীতে ওনার কথাগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে উনি খুব লজিক্যাল কথা বলে, এবং যে যে কথাগুলি বলছে আমার কাছে মনে হচ্ছে লজিক্যাল, এবং ওনার কথাগুলো শুনলে একটা মানে জীবনের একটা পরিবর্তন আসবে। এই অবস্থার পর থেকেই আমি আপনার জনাব রফিকুল আমিন সাহেবের অডিও ক্যাসেট, ভিডিও ক্যাসেট চাকরি করা অবস্থায় ব্যস্ত ছিলাম, কিন্তু তার এই পুরা নিয়ে আমি আমার ওনার ট্রেনিংটাকে আয়ত্ত করি। সুতরাং আমি রফিকুল আমিন সাহেবের যে গাইডলাইন দেওয়া, ওনার যে ট্রেনিং করাইছে, ওই ট্রেনিং গুলোই কিন্তু আমি ফলো করি। আমরা আসবো সেদিকে। পরবর্তীতে আমি আপনার চাকরি ছেড়ে ডেস্টিনিটাকে ক্যারিয়ার হিসাবে নেই, আস্তে আস্তে কাজ করতে থাকি, নিজের যতটুকু অভিজ্ঞতা যা আছে নিজের জ্ঞান গর্ব দিয়ে কাজ করতে থাকি। আমি মেকানিজম বুঝি নাই, বাট প্রচুর পরিশ্রম করি। 2012 সাল পর্যন্ত আমার টিমে প্রায় 50-এর উপরে পিএইচডি আপনার হয়ে গেছে, মেবি 54 জন পিএইচডি। তো সৌভাগ্যক্রমে ডায়মন্ড হইতে পারি নাই, কারণ আমি মেকানিজম বুঝি নাই। বাট একটা সেন্টার থেকে 4টা পিএইচডি, আরেকটা সেন্টার থেকে 5টা পিএইচডি হলে ডায়মন্ড এক্সিকিউটিভ হই, ডাবল ডায়মন্ড হই। তো আমার সামনে কিন্তু ওই স্বপ্নটা ছিল যে যেহেতু সামনে ডায়মন্ড এক্সিকিউটিভ হব, ক্রাউন এক্সিকিউটিভ হব, তো আগামীতে তো আমাদের ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস থাকবে না, এটা নিয়ে সামনের দিকে আগাই। ওই অবস্থায় ডেস্টিনিতে আপনার খর্ব শুরু হয়ে গেল। তো শুরু হওয়ার পরে আমার মাথায় একটা কাজ ছিল, আপনাদের ডেস্টিনির ম্যানেজমেন্টের ভিতরে কিছু সারা শব্দ পাওয়া যাচ্ছিল, গরমিল পাওয়া যাচ্ছিল, ওনাদের ভিতরে ঐক্য নাই, এরকম একটা ভাষা আসতেছিল। এরপরে রাষ্ট্রীয়ভাবে আপনার কথাবার্তা হচ্ছে, এই অবস্থায় ওনারা মামলা হইলো এবং জেলে গেল। বাট আমার ভিতরে একটা জিনিস কাজ করছিল, একটা জিনিস আমি এই জন্য ডেস্টিনিতে মানে খুব, ডেস্টিনি চালু হচ্ছে, ডেস্টিনি বন্ধ হওয়ার পরে আমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ ডেস্টিনিতে ইনকাম করে সেই টাকা কিন্তু টিমের পিছনে খরচ করে একটা পজিশন তৈরি করার জন্য এর রাখছি। কোনো ক্যাশ ক্যাপিটাল আমার কিন্তু ছিল না, ডেস্টিনি থেকে আমি কোনো কিছু করিও নাই। কিন্তু আমার ভিতরে বিশ্বাস ছিল যে রফিকুল আমিন সাহেব, আমার মনে হয় এরকম, আমি যদি কল্পনা করি, যেমন ধরেন সারা পৃথিবীতে যত রাজনৈতিক নেত্রীরা আছে, নেতারা আছে, তারা লোকজনকে মিটিং এ আনতে পারে পয়সা দিয়ে, তারপরে আনতে পারে না। কিন্তু রফিকুল আমিন সাহেবের কথা শোনার জন্য আপনার সারা বাংলাদেশের মানুষ পয়সা দিয়ে তার কথা শুনে। মানে মনে আছে ইন্ডোর স্টেডিয়াম, তারপরে আপনার আর্মি স্টেডিয়ামের ওনার কথা শোনার জন্য গেট ভাঙ্গা ভিতরে ঢুকে টাকা দিয়ে। আমার দীর্ঘ বিশ্বাস ছিল রফিকুল আমিন সাহেবের প্রতি যে মানুষের ভালোবাসা, মানুষের একটা জিনিস থাকে, মানে আপনার কোনো এক সময় প্রত্যেকটা ব্যক্তির জীবনে ঘটনা ঘটে, মৌলিক চাহিদা থাকে। যেই মৌলিক চাহিদা 5-7টা মৌলিক চাহিদা থাকে, এই মৌলিক চাহিদাগুলো ফুলফিল হয়ে গেলে কিন্তু রিয়েলাইজেশন আসে মানুষের। এটা আমি বলেন, আপনি বলেন, সবাই। একটা ইয়াং মানুষ যখন আপনার কোনো যদি চারিত্রিক কোনো ডিফল্টও থাকে, বিয়ে শাদী করার পরে, ছেলে মেয়ে হওয়ার পরে, সন্তান বড় হওয়ার পরে কিন্তু তার পরিবর্তন আসে। তো আমার ধারণা ছিল যে যেহেতু মানুষের এত ভালোবাসা, এত শ্রদ্ধা, রফিকুল আমিন সাহেবের এই কিছু পাওয়ার আর কিছু নাই, সেহেতু উনি ডেস্টিনির বাইরে ওনার বিরুদ্ধে যত সমালোচনাই করুক, ডেস্টিনি এবং ডেস্টিনির 45 লক্ষ লোকের ভালোবাসাই ওনার সবচেয়ে বড় পুঁজি। এই ভালোবাসার সাথে উনি বেইমানি করতে পারে না। আমি আপনাকে এই প্রসঙ্গে একটু মানে উদ্ধৃতি দিতে চাই। মানে আমার জানামত, আমি কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সংযুক্ত না, রাজনীতি করিও না, বাট আমি বোঝার জন্য এক্সাম্পল দিলাম। 1971 সালে যখন আমার দেশে আপনার মানে আপনার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়,
তখন 99% লোক আপনার শেখ মুজিবের পক্ষে আপনার স্লোগান দেয়, জয়গান গাইছে, এবং মসজিদে মসজিদে কিন্তু খতম ইনিস পর্যন্ত পাঠ করা হয়েছে, আল্লাহ তুমি শেখ মুজিবের মুক্তি করো। বাট শেখ মুজিব যখন আপনার 71-এর যুদ্ধ শেষ হইলো, ক্ষমতা আসলো, উনি একমাত্র জাতির পিতা, বাঙালি জাতির পিতা হয়ে আজীবন থাকতে পারতো। আগামী যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিনই উনি জাতির পিতা থাকতো, যদি উনি তার রাজনৈতিক সংগঠন তৈরি না করতো, ক্ষমতায় যদি না আসতো। তাইলে জাতির পিতা ওইসব থাকতো। আজকে এই যে আমরা 5ই আগস্টের যেই ওনার মূর্তি বা অপমান অবদস্ত যেগুলা, এগুলো আজকে হইতো না। এগুলো একমাত্র কি, একমাত্র হলো লোভ, একমাত্র লালসা, একমাত্র ইগো সমস্যার কারণে কিন্তু এটা হয়েছে। আনে যাই হোক, আমি রফিকুল আমিন স্যারের কাছে কিন্তু আমি ট্রেনিং প্রাপ্ত। কি বলছি, উনি কিন্তু উনি আমাদেরকে ট্রেনিং করিয়েছেন, ওগুলি আমার ভিতরে আছে। উনি বলছেন যে একজন লিডারের কখনো ইগো থাকতে পারে না। ইগো মানে কি, এ উইল গোয়িং অন। তা এখন আপনারা আসেন, ইগো জিনিসটা খুব খারাপ জিনিস, তিনি বড় ধরনের লিডার হতে পারে না। তাহলে আমি ওনার এই ট্রেনিং কে আমি আজও কিন্তু আমি পালন করি। এখন দেখেন, ওনার ভিতরেই কিন্তু আমি ইগো দেখতেছি, যথেষ্ট ইগো দেখতেছি। কি ইগো দেখেন, একটা প্রতিষ্ঠান যখন শুরু করে তখন সামহাও কেউ না কেউ কিন্তু শুরু করে। আমার জানা মতে এই প্রতিষ্ঠান যখন শুরু করে, তাহলে তারা কিন্তু 8-10 জন বা 7 জন এরা আপনার এই প্রতিষ্ঠানটা কিন্তু শুরু করছে। আমরা পরবর্তীতে 2003-এ 104তম স্টেটমেন্টে জয়েন করছি। যাই হোক, কিন্তু 2012 সালে এনারা যখন 2000 সালে যখন প্রতিষ্ঠানটা শুরু করে, এইখানে আপনার গোপকান সাহেব আছে, সাইদ সাহেব আছে, সফল সাহেব আছে, উনি আছেন, আরো যারা আছে ফাউন্ডার, ওনারা কিন্তু এই প্রতিষ্ঠান শুরু করে। কিন্তু আপামর দেখা গেছে 2012 সালের আজকে যে প্রমাণিত, 2012 সালের রাষ্ট্রীয় সমস্যা তো ছিলই, কিন্তু পাশাপাশি ওনাদের অন্তর্দ্বন্দ্ব যে নিজেদের ভিতরে, সেই কলহের কারণেও কিন্তু ডেস্টিনি আজকের এই প্রান্তে চলে আসছে। কারণ ওনাদের ভিতরে সেটা হলো গণতন্ত্র ছিল না, আমরা এখন পরিষ্কার। যাই হোক, এই বিষয়টা নিয়ে যখন আপনার দেখেন রফিকুল আমিন সাহেব যখন জেলে, আমি বারে বারে তাকে শেয়ার মানে তার কাছে কিন্তু আমি গেছি, বহুবার গেছি। মানে আমি একেবারে 2020 সাল পর্যন্ত, 2019 সাল পর্যন্ত আমি প্রতি মাসের আগায় মাথায় করে আমি যাইতাম, প্রতি মাসে একবার মিনিমাম তার কাছে যেতাম এবং আমি খোঁজ খবর নিতাম। 2014 সালে আমার মনে আছে, ওনারা আমার আরো ভালো লাগছিল। আমার একটা মেয়ে ছিল, ছোট মেয়ে, আপনার ওই যে ইস্টামবুল ভার্সিটিতে পড়তো, ইস্টামবুল ভার্সিটিতে পড়তো। এই মেয়েটা ডেস্টিনি আপনার এই যে যখন বন্ধ হয়ে গেল, ওই আমার মেয়েটার সাথে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। তো যখন আপনার এই ডেস্টিনি আপনার একটা তখনকার প্রেক্ষাপটে ডেস্টিনি একটা বাটপার কোম্পানি, ডেস্টিনি একটা সিটার কোম্পানি, নিশ্চয়ই আমার মেয়ের কাছে এইভাবে গেছে, তোমার বাপে সিটার কোম্পানিতে কাজ করে। তো এই কথাগুলো মানে শোনার পরে এই ডেস্টিনির কারণেই কিন্তু আমার প্রথম এই মেয়েটা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়, সুইসাইড করে। বাস্তব কথা যেটা আমি আজ পর্যন্ত আরো বলি নাই, রফিকুল আমিন সাহেব জানে যে এই কারণে আমার এই ঘটনাটা ঘটছে। তারপরেও আমরা মাইনে নিছি এটা রাষ্ট্রীয় সমস্যা। এরপর যখন আমি এই রফিকুল আমিন সাহেবের সাথে যখন আমি দেখা করি, আমার ধারণা যে ডেস্টিনি আজকে এই যে বর্তমানে যে সিচুয়েশন, ডেস্টিনি কখনোই ব্যাক করবে না যদি তারা ম্যানেজমেন্টের লোক, গোপকান, সাইদ, স্বপন, পলাতক থাকুক, দেশের থাকুক আর দেশের বাইরে থাকুক, তাদের সমষ্টিগত পরামর্শ করে, ভুল ত্রুটি তারা মার্জনা করে যদি ঐক্য গঠন না করে, তাহলে ডেস্টিনি হবে না। তার প্রমাণ হইলো আমি রফিকুল আমিনের কাছে যতবার আমি জেলখানায় গেছি, ততবার আমি তারে প্রশ্ন করছি, আমি জিজ্ঞাসা করছি যে গোপকান সাহেব চেষ্টা করতেছে আপনার সাথে কথা বলার জন্য, আপনি কি ওনার সাথে কথা বলেন? ওনারা দেশের বাইরে আছে, তাহলে ওনার দেশের বাইরে আছে, আপনি সহযোগিতা নেন। ওনারা কথা বলার চেষ্টা করতেছে, গোপকান সাহেব কথা বলার চেষ্টা করতেছে, স্বপন সাহেব কথা বলার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের রফিকুল আমিন সাহেব আমাদেরকে ইগো ট্রেনিং করাইছেন যে ইগো ফালা দিতে হবে বড় লিডার হলে। কিন্তু উনি কোনো অবস্থাতেই গোপকান সাহেবের সাথে কথা বলে না। আমারে বলছে যদি ওনাদের শেয়ার আমারে দিয়ে দেয়, তাহলে আমি ডেস্টিনি ব্যবসা করব, আর না হয় ওনারা আমার শেয়ার নিয়ে যাক, টাকা পয়সা ওনারা দিবে। এই পর্যন্ত ওনার কথাই কিন্তু এই একটা কথাতে আমি ওনার পায়ে ধরা বাকি যে আপনি আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর। দেখেন একটা জিনিস আমি বলি, একজন সচেতন মানুষ, একজন জ্ঞানী মানুষ
এই জিনিসটা পারে না। আজকে যদি আপনি কোনো একটা এলাকায় আপনি বসবাস করতেছেন, ওই এলাকার কোনো সন্ত্রাসী বা খারাপ মানুষ যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনি যদি আপনার ধরেন আপনি এক্সাম্পল দেই, ধরেন আপনি থাকেন মালিবাগ, কিন্তু আপনি দিনের বেলায় অফিস করতেছেন কোথায়? শাপলা চত্বর, মতিঝিল। তাহলে আপনি কিন্তু চিন্তা করবেন যে আমার ছেলে মেয়েরা এখানে থাকে, আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো এই আমার ছেলে মেয়েরা বিপদের মধ্যে পড়বে। তো ওই সময় ডেস্টিনির যে অবস্থা সৃষ্টি হয়েছিল, উনি যদি ৪৫ লক্ষ লোকের ভালোবাসার প্রতি যদি উনি শ্রদ্ধা থাকতো, শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে রাষ্ট্রের সাথে এইভাবে তর্কে বিতর্কে জড়াইতে পারতেন না। আমি আমার ধারণা যেটা। এখন আসেন, আমরা এই ওনার কাছে যখন আমি গেছি, উনি কিন্তু এটাতে ইয়ে করে নাই। এইবার আসেন, এখন আমরা পরিষ্কার ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসা উনি করবে না, কারণ উনি শুধু ডেস্টিনির গুণগান করে, ডেস্টিনির নামে ব্যবহার করে ডিটুকে অ্যাসোসিয়েট নামে একটা প্রতিষ্ঠান তৈরি করে, এবং সেই প্রতিষ্ঠানের লোকজন ওনারে টাকা পয়সা দিছে, ভাগ বটারা করছে, সেটা আলাদা জিনিস। ভাই, আমিও তো ওনাকে টাকা উঠে দিছি 2014 সালে, আমি টিম থেকে টাকা এনে দিছি ওনাকে, এবং আমি 2015 সালে আমার 1.5 লাখ টাকা বাসা ভাড়া বাকি, তাও আমি ওনারে আইনার কিন্তু 50,000 টাকা দিছি। বস, আমি আর মানুষের কাছে চাইতে পারব না, উনি 1 মাস পরেই ওনার জামিন হবে। তাহলে আমরাও কিন্তু সহযোগিতা ওনারে করছি। বাট একটা পর্যায়ে এসে যখন দেখলাম 2018 সালে উনি ডেস্টিনি করবেই না, মানে এরকম মনোভাব, ডেস্টিনি হবে না, আর মানে ওই ওনাদের সাথে ব্যবসা করবে না। 2018 সালে যখন আপনার ডেস্টিনি 2000 লিমিটেডের অফিস মাতা সেন্টারের এখানে এসে আমি যখন ঢুকতে গেছি, তখন আমাকে ওই অফিসে ঢুকতে দিচ্ছে না। তো ঢুকতে দিচ্ছে না, বলতেছে ভাই আপনি কোথায় যাবেন? আমি বলছি ভাই ভিতরে যাবো। আপনি কোথা থেকে আসছেন? আমি আমি ঢাকা থেকে আসছি। আপনি কে? আমি ডেস্টিনির পিএইচডি। বলে ডেস্টিনির অফিস তো এখানে নাই। কেন, এটা কার অফিস? এটা ডিটুকে অ্যাসোসিয়েটের অফিস। এবং এই বাঙালি মানে জাতির কাছে ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের কাছে প্রশ্ন যে রফিকুল আমিন সাহেব যেহেতু ডেস্টিনির ৪৫ লক্ষ লোকের ভালোবাসেন এবং ৪৫ লক্ষ লোকের জন্য উনি জেল খাটছেন এবং ডেস্টিনির জন্য উনি জেল খাটছেন, তাহলে ডেস্টিনির নামটা মুইসা দিয়া ডিটুকে অ্যাসোসিয়েট আপনার দখল করে নিছে। উনি একবারও কি তাদের সাথে প্রতিবাদ করছে যে তোমরা কেন এই অফিসটা রাখছো? আমি আপনাদেরকে বলি, ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসা গভর্নমেন্ট বন্ধ করে না। আমরা আওয়ামী লীগ সরকারকে যতই খারাপ মন্তব্য করি, হয়তো ব্যক্তি রফিকুল আমিন সাহেবের প্রতি তার না করছিল, বাট 2012 সালে 13 সালে যে আইন তৈরি হয়েছে, এই আইনটা কিন্তু তৈরি করছে মানে ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের কারণে, ডেস্টিনির কারণে। এমএলএম নিয়ন্ত্রণ আইন করে 4টা কোম্পানিকে আপনার লাইসেন্স প্রদান করে, 4টা কোম্পানিকে। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডকে লাইসেন্স দেয় নাই এটা বলা যাবে না, কারণ ডেস্টিনি 2000 লিমিটেড লাইসেন্সের আবেদনই করেন নাই। কারণ তখন আপনার উপরের লেভেল থেকে মানে টপ লেভেল থেকে মানে রাষ্ট্রীয় সংস্থা থেকে মানে ডিজিএফআই থেকে আপনার এনআইসি থেকে তারা বারবার বলছে যে যারা মামলার আসামি আছে তাদেরকে বাদ দিয়ে আপনারা লাইসেন্সটা তৈরি করেন, লাইসেন্স জমা দেন, আপনারা ব্যবসা করেন। আজকে যদি সেই শেখ মুজিবের কথাই বলে যায়, উনি যদি রাষ্ট্র ক্ষমতা না যায়, যদি আজকে যদি উনি যদি অন্যের হাতে ক্ষমতা দিয়ে থাকতো, তাহলে উনি আজকে বাঙালি জাতির পিতা থাকে। রফিকুল আমিন ওই সময় তাকে সারা ব্যবসা করা যাবে না এই কথাটা কারণে লাইসেন্স জমা দেওয়া হয় নাই, ওনাদের দেয় নাই। আশরাফুল আমিন ভাই তখন চেষ্টা করছে এই কার্যক্রমগুলি করার জন্য, কিন্তু উনি দেয় নাই, কারণ একমাত্র নেতৃত্ব ওনার কাছে থাকতে হবে। ভাই ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের পক্ষে যদি আপনার ওনার যদি মায়া মমতা থাকতো, ওনার যদি ভালোবাসা থাকতো, আজকে দেখেন আমি একটা কথা বলি, উনি যখন প্ল্যান দেখাইছে, উনি ব্যক্তি স্বাধীনতা দেখাইছে, অর্থনৈতিক স্বাধীনতা দেখাইছে, এই সিস্টেমে কাজ করলে আজীবন রয়্যালিটি আসবে, 14 জেনারেশন বইয়া খাইব, এবং বড় বড় ড্রিম দেখাইছে। এই ড্রিম দেখার কারণে অনেক রাষ্ট্রীয় চাকরি, সরকারি চাকরি করা অবস্থার লোক, সেই লোকগুলি চাকরি সেরা ডেস্টিনির এই সিস্টেমটাকে কেরিয়ার হিসেবে নিছে। এই মানুষদের যে যারা চাকরি কেরিয়ার হিসেবে নিছে, উনি শুধু টাকাটা সমস্যা না, উনি আমাদেরকে ট্রেনিং করাইছে যে মানুষের সময়ের মূল্য অনেক, সময় টাকা দিয়ে কিনা যাবে না। পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হলো সময়, বড় মূল্যবান সম্পদ হলো সময়। উনি আমাদেরকে সেই ট্রেনিংটা দিছে। আজকে যারা আমরা পিএইচডি আছি, আমরা সেই সময় শ্রম দিয়ে আমরা একটা পজিশন তৈরি করছি। যারা পজিশন তৈরি করছি কোটি টাকা দিয়েও কিন্তু আমাদের আজকে গোল্ডেন লাইফ, এই যে 12টা বছর 13টা বছর আমাদের এই যে 25টা মানে বছর আমরা ডেস্টিনিতে দিছি, সেটা কত টাকা দিয়ে ফেরত আনা সম্ভব?
উনি যদি ভালো একজন মানুষ হইতো এবং উনি যে ভালোবাসা পাইছে এটার প্রতি যদি শ্রদ্ধা থাকতো, ভালোবাসা থাকতো, উনি তখনই আপনার বলতো যে আমি যেখানে যে অবস্থায় আছি, আমি এই অবস্থায় থাকি, তোমরা ডেস্টিনি প্রতিষ্ঠান চালাও, আমাদের এই লোকগুলি বাসক। আজকে রফিকুল আমিন সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন লিডার হিসাবে হয়ে থাকতো, মানে সাক্ষী হয়ে থাকতো, এবং ওনাকে সম্মান মানুষের আজকে যে সম্মান যে জায়গায় আসছে এর চেয়ে মানে 10 গুণ, 20 গুণ, 100 গুণ ওনাই সম্মান পাইতেন। উনি তখনও ডেস্টিনি 2000 লিমিটেড চালু করতে দেন নাই। এবার আসেন, আপনার যখন ওইখান থেকে দেন নাই, এইভাবে চলতেছে, আপনার চলতেছে। বিভিন্ন সময় আমি যখন 2018 সালে ওনার কাছে গেছি, আমি এই বিষয়টা নিয়ে আপনি কখন বেরোবেন বা কখন কি করবেন, উনি আমাকে ডাইরেক্ট বলছে যে ডেস্টিনি 2000 লিমিটেড 12 বছরে মাত্র 5,000 কোটি টাকার লেনদেন করছে, আর ডিটুকে অ্যাসোসিয়েট করবে দৈনিক 300 কোটি টাকার লেনদেন করবে। ভাই এই কথা শোনার পরে যেই ব্যক্তি তার ছেলে মেয়ে মারা গেল, মা মারা গেল, বাপ মারা গেল, সব ছাড়লাম, ছাড়ার পরে উনি ওনার কাছে ডেস্টিনির অপেক্ষা বসে আছি, উনি আমাকে এই মেসেজ দিল যে আগে আপনার ডেস্টিনির কথা বাদ দেন, ডিটুকে অ্যাসোসিয়েট এটা বড় প্রতিষ্ঠান হবে, কারণ ডেস্টিনির সাথে সম্পৃক্ত যে শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছে তাদের সাথে তার সমস্যা। আরে ভাই তাদের সাথে সমস্যা, কিন্তু আপনি তো একটা জাতিরে বিপদে ফেলাই দিচ্ছেন আপনার সমস্যার কারণে। তখন আপনার ওনার কাছে একটা কথা বলাতে আমার কাছে কিন্তু লাগছে। পরবর্তীতে আমি আবার ওনার সাথে আরেকটা জিল্লা, তাহলে এখন কি করব? আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি একটা কাজ করেন, আপনি একটা প্রতিষ্ঠান আমাদের ডিটুকে অ্যাসোসিয়েটেড একটা কোম্পানির এমডি হন। বলে এমডি হলে আমি টাকা পাবো কোথায়? আমি এমনি 4-5 লাখ টাকা দেনা, অনেক টাকা দেনা আমি, আপনি সবাই ডিসেম্বর মাসে চেক দিয়ে দেন, সবার দেনা পরিশোধ হয়ে যাবে। আমার কি বিপদে ফেলতে হয়েছিল বলেন? এরপর আমাকে বলতেছে আপনি একজন কোম্পানির এমডি হন, আমিও টাকা পাবো কোথায়? আপনি পিএইচডি করে নিয়ে আসেন। এই যে বিচিকিৎসা ওনার কথা বলার পরে আমি একদম 100% শিওর হয়ে গেছি যে উনি আমাদের সাথে সময় নিয়ে, আমাদের সাথে 45 লক্ষ লোকের সাথে, ডেস্টিনির ভালোবাসার আবেগের সাথে উনি বেইমানি করেছেন। আমার কাছে এটা শুরু হয়েছে। তখন এসে আমি ওনার বিরুদ্ধে কথা বলা শুরু করছি, ব্যক্তিগতভাবে আমি কথা বলা শুরু করছি। এবং ঘটনাক্রমে ডেস্টিনির অফিস নাই, আমরা কয়েকজন ব্যক্তি 8-10 জন লোক যারা সিম্পল পিএইচডি আর এই 5-7 জন লোক আইসা এই মাহতাব সেন্টারে ডিটুকে অ্যাসোসিয়েটেড, তখন শামসুল হক ভুইয়া ওই ডিটুকে অ্যাসোসিয়েটেড এমডি, তখন পুলিশের সহযোগিতা নিয়ে এদেরকে আমরা এখান থেকে বাইর করে দিই। এবং এখানে জহির ভাই ছিল, আমিন ভাই ছিল, বোরহান ছিল, কামরুল ভাই ছিল, ওয়াসিম ছিল, অনেকে ছিল, এখানে হিরো ভাই ছিল, সবাই মিলে এই কাজটা করি। কিন্তু ঘটনা হলো আমাদের কাছে তো ক্ষমতা নাই, আমরা কি করব? আমাদের কাছে তো ডেস্টিনি চালু করার ক্ষমতা নাই। তখন আমরা সবাই মিলে আমরা যোগাযোগ করলাম জেনারেল হারুন সাহেবের সাথে। জেনারেল হারুন সাহেবের সাথে যোগাযোগ করার পরে উনি পক্ষে বিপক্ষে, উনি আরো 18 সালে একটা নিছিল, উনি সহযোগিতা পায় নাই, বলছে তোমরা যদি সাথে থাকো তাহলে আমি তোমাদের সাথে আসি। পরবর্তীতে শেয়ার হোল্ডারদেরকে আমরা খুঁজে দেশের বাইরে জোগাড় করে এই শেয়ার হোল্ডারদেরকে দিয়ে তলবি সভা গঠন হয়। আমাদের অপরাধটা কি? 26 মার্চের এই যে আপনার যে দিনের পরে আমাদেরকে বলেন আপনি আসেন, এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হবেন। যখন আমরা শেয়ার হোল্ডারদেরকে খুঁজি, জাকির হোসেন কিসলু সাহেব সম্মানিত বোর্ড সদস্য, উনি আপনার ওই ইয়েতে আপনার এইটা বলে কি কালভার্ট রোডে যে পলাইছে, আসতে চাচ্ছে না। ওনাদেরকে হাতে ধরে পায়ে ধরে ধমক দিয়ে ধরে আইনা আজকে এই বোর্ড তলবি সভা গঠন করি। আমার দীর্ঘ বিশ্বাস আজকে যদি তলবি সভা গঠন না হইতো তাহলে আজকে ডেস্টিনির অস্তিত্ব থাকতো না। 2018 সালেই এই ডেস্টিনি বিলুপ্ত হয়ে গেছিল। এবং আপনার এই সুবাদে এসে ওইখান থেকে এসে যখন আমরা তলবি সভা করে বোর্ড গঠন করলাম, এরপরে আমাদের সম্মানিত বোর্ডের ডাইরেক্টররা চেষ্টা করতেছে কাজ করার জন্য, কম বেশি কাজ করার জন্য কিন্তু চেষ্টা করছে, যেহেতু দায়িত্ব আসছে। পাশাপাশি এই প্রতিষ্ঠান চালু করার জন্য বাইরের থেকে গোপ্তার সাহেব, স্বপন সাহেব, এনারা কিন্তু এই প্রতিষ্ঠানের খরচের জন্য টাকা পয়সাও কিন্তু তাদের কাছে দিছে, এই বর্তমান বোর্ডের দিছে। বর্তমান বোর্ড বলতে যখন আদালতে আসার আগে তাদেরকে টাকা পয়সা দিছে, তাদের এই প্রতিষ্ঠান চালু করার জন্য। কিন্তু রফিকুল আমিন সাহেব জেলখানে থেকে লাখ লাখ টাকা উঠাইছে, আমিও ওনারে টাকা উঠে দিছি ভাই, আমি নিজে টাকা দিছি।
কিন্তু উনি কখনো এই প্রতিষ্ঠান চালু করার জন্য 10টা টাকাও এদেরকে প্রদান করে নাই, বরং এই ভোট করার জন্য এই বর্তমান বোর্ডেরকে ধমক দিছে, কেন তোমরা এই ভোট তৈরি করলা, কেন ইয়ে করলা। এবং আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন আপনার এই ডিটোকে অ্যাসোসিয়েটের লোকজনে বাধা সৃষ্টি করছে, বৈশাখী টিভি সমস্যা করতেছে। তখন আপনার এই বোর্ড বৈশাখী টিভি সমস্যা করার কারণে আপনার আদালতে যায়। আদালতে গেছে কিন্তু ডেস্টিনি ঠিক করার জন্য না, এখান থেকে সবাই গেছে বৈশাখীতে নিয়ন্ত্রণে আনানোর জন্য, কারণ 98% ডেস্টিনি মালিক। যখন বৈশাখীতে গেছে তখন ওইখানে সুবিধা করতে না পারে আদালতে গেছে, আদালতে তখন ডেস্টিনি বলে এটার মালিককে, ডেস্টিনি 2000 লিমিটেড। তাহলে আগে ডেস্টিনিকে ঠিক করি, ডেস্টিনিকে ঠিক করে যখন আপনার ভোট গঠন করে ব্যবসা করতে দিবে, তখন আপনার এই বোর্ডের একজন বর্তমান ডাইরেক্টর এবং ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ, তখন উনি এই বোর্ডে ছিলেন না, আপনার সিরাজুল মনির, উনি আদালতে উনি আবেদন করে মানে রফিকুল আলম হিসেবে নির্দেশে যাতে ডেস্টিনি অবসায়ন করানো হয়। তাহলে আমার এই 45 লক্ষ ডিস্ট্রিবিউটর দের কাছে আমার লজিক কতটুকু আমার কথা বলার। এবং উনি ওই দিন বেরোনোর পরে কিন্তু স্বীকার করছে। কেন স্বীকার করছে? উনি এমন একটা কথা বলবে যেটা বাজারে বিক্রি হয় না, বলে মিজানকে কেন নিচ্ছেন এই জন্য করছি। আমার বড় হাসি পায়, আমাদেরকে প্রত্যেক মাসে মাসে জামিন হয়। আমি একবার জিজ্ঞাসা করতেছি, স্যার আপনার গত মাসে জামিন হইলো না কেন? আমরা তো বহুত কষ্টে আছি, গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেন। উনি বলতেছে জামিনটা হইতোই, কিন্তু বোরান শিকদারের জন্য হয় নাই। ভাই কি হাসির ব্যাপার! বোরান শিকদার একজন ব্যক্তি, ওনার কারণে যদি ওনার জামিন যদি বন্ধ থাকে, তাহলে বোরানের পাওয়ার কতটুকু আর ওনার পাওয়ার কতটুকু? আমি ভাই এই কথাগুলি মিলাইতে পারতেছি না। আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমরা কার পিছনে সময় দিলাম, কারে স্বপ্ন দেখলাম, কারে লিডার মানলাম। পরবর্তীতে যখন আপনার এখান থেকে আপনার আদালতে যখন আপনার উনি আবেদন করে যে তলব মানে করা হবে, তখন আদালতে বলছে কি ব্যাপার, সবাই ব্যবসা করতে চায়, সে মালিকের কাম ব্যবসা চালু করে আপনি বন্ধ করতে চান কেন? বলে এরা দুর্নীতিবাজ, এরা সব লুটপাট করে খাইবো। বলে ঠিক আছে, ভালো মানুষ দিয়ে দিলাম। এই ভালো মানুষ দিয়ে দিছে, তখন ডেস্টিনি আপনার চালু করার জন্য ভোট আসছে। আমরা আজকে 5টা বছর আমরা নিজের ঘরের খাইয়া ডেস্টিনি থেকে আমরা কখনো 1 কেজি চালের টাকাও তো আমরা আনতে পারি নাই, বরং দেশের বাইরের থেকে টাকা দিছে, দেশের ভিতর থেকে ওরা যেভাবে দিছে মানে ইয়ে করে খাইছে। এবং এই বর্তমান বোর্ডেও কিন্তু আরো ভেজালে পড়ে গেছিল এই মানে আদালতের থেকে আসার পরেও। আপনি শামসুল হক ভুইয়ার সাথে আপনার ভুইয়া তো মানে 21 কোটি টাকার হইলো কোম্পানির শেয়ার মানে পেইড আপ ক্যাপিটাল, ভুইয়ার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই বোর্ডের যারা সদস্য আছে মানে যারা ছিল মানে আদালত আসার আগে, এই ভুইয়া সাহেবের জন্য শুয়ে নিচে ভুইয়া সাহেব যা বলছে তা। এবং ভুইয়া সাহেব শেষ পর্যন্ত 16 কোটি টাকার শেয়ার দিতে হবে এই কথা প্রস্তাব করছে। আমাদের জন্য সে এটা পারে নাই, আমরা তাকে এই সমর্থন দেই নাই। আমাদেরকে বলছে যে আপনারা কি চান, আমরা বলছি আমরা কোম্পানি চালু চাই, আমরা বিনিয়োগের টাকা ফেরত দিতে চাই। তো যাই হোক, এখন দেখেন এই অবস্থার পরে আপনার চলতেছে আজকে এই বোর্ড, বর্তমানের বোর্ডের কোম্পানিটাকে চালু করতে পারে নাই, কারণ তাদের ভিতরে সেই মানসিকতা নাই। কোনো একজন শেয়ার হোল্ডার, বোর্ডের ডাইরেক্টর যারা আছে, কারো কাছ থেকে 100 টাকা বাইরে না, কেউ দেওয়া না, মানে 100 টাকা নিয়েও আসে না, 100 টাকা তো পকেটেও থাকে না। একমাত্র বোর্ডের ডাইরেক্টর যেটা আছে রতন ভাই, এই রতন ভাই কিন্তু মাঝে মাঝে কিন্তু তার পকেট থেকে পয়সা টুকটাক দেয়, আর নিলে কোনো ব্যক্তি পকেট থেকে টাকা বাইর করে না, এবং কোনো অবস্থাতেই কোনো কার্যক্রম কিন্তু করতেছে না। তখন আপনার ভাই আমরা আপনার কাছে আসতেছি, আমরা যেটা আরেকটু জানতে চাই সেটা হচ্ছে এই 45 লক্ষ ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারীদের যে প্রত্যাশা ডেস্টিনি অবমুক্ত হবে এবং ডেস্টিনির কর্ণধাররা ফিরে আসবে, আসার পর ডেস্টিনির সকল পিএইচডি, ডায়মন্ড, ক্রাউন, ডিস্ট্রিবিউটর, এক্সিকিউটিভ সবাইকে নিয়ে প্রোগ্রাম করবে, সবাইকে মেসেজ দিবে, সবাইকে উদ্বুদ্ধ করবে এবং ডেস্টিনিকে চালু করবে, ডেস্টিনির সার্ভার চালু করবে, যেখানে সবাই কাজ করতে পারবে, তাদের কাজটা ফিরে পাবে। এবং আমরা তাই দেখছিলাম যে বোর্ড মোটামুটি একটা পর্যায়ে এসে যে সার্ভারটা চালু করেছে, কাজটা প্রায় চালু করেছে, অনেকগুলো বড় বড় কোম্পানির সাথে তারা চুক্তি করেছে প্রোডাক্টের জন্য, এবং কমিশন জেনারেটের প্রায় পর্যায়ে চলে আসছে। এতটুকু আসার পর সকল ডিস্ট্রিবিউটরদের মধ্যে একটা আশা সঞ্চারিত হয়েছিল যে একটা ভালো কিছু হবে। তো এর মধ্যে কাজ চলাকালীন সময়ে কিন্তু আমাদের মাঝে আমাদের সম্মানিত এমডি স্যার কিন্তু চেয়ারম্যান স্যার দুইজনই কিন্তু বের হয়ে আসলেন, তাতে আমরা সবাই আরো বেশি খুশি হয়েছি যে এখন আরো ভালো কিছু হবে।
কিন্তু আসার পর আমরা যে প্রত্যাশা করেছিলাম যে এখান থেকে ওনারা যে পদক্ষেপটা নেওয়ার কথা ছিল, দেখলাম ওনারা নির্দিষ্ট একটা শ্রেণীকে নিয়ে সকল মিটিং, সকল ফুলের শুভেচ্ছা, সকল ইফতার পার্টি সবকিছু তাদেরকে নিয়েই, তাদেরকে ঘিরেই করতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাকিরা কারা? বাকিরা আমরা যারা আছি তারা কারা? 45 লক্ষ যে ডিস্ট্রিবিউটর আছে তারা কারা? তারা কই? তাদেরকে কোনো প্রোগ্রামে দাওয়াত দেওয়া হচ্ছে না, তারা প্রোগ্রামে ঢুকলে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো করা হচ্ছে। তাহলে আমি কি মনে করব যে এই জায়গায় এমডি স্যার, চেয়ারম্যান স্যার ওনাদেরকে কোনো একটা চক্রান্ত করে তাদেরকে আটকে রেখেছে কোম্পানি যেন চালু না হয়? বা এই বিষয়ে আপনারা তো দেশে আছেন, আমি তো বাইরে থাকি, আমি পুরোপুরি ব্যাপারটা জানি না, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আপনার সাথে আমি এখান থেকে এই ব্যাপারে আমি এখান থেকে শুরু করি। আমরা যখন ডেস্টিনি 2000 লিমিটেডের কাজ মানে বোর্ডের যে কার্যক্রমগুলো শুরু হচ্ছে, পরবর্তীতে যখন 2026 মানে আপনার ইয়েতে ধরে 5 অগস্টের যে স্বৈরাচারের পতন বা ধরেন আপনার যে পরিবর্তন আসলো, পরিবর্তন আসার পরে আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার আশরাফুল আমিন, আপনার ওনাকে আমরা উনি আগেও আসছিল, বাট উনি আপনার ওই ওনাদের সাথে আপনার কুলাইতে পারে নাই, যেটা বোর্ডের মানুষের যে কর্মকাণ্ড উনি সাপোর্ট পায় নাই, না পাওয়াতে উনি চলে গেছিল। 5 অগস্ট যখন আপনার এই পরিবর্তন আসলো, তখন আপনার আশরাফুল আমিন সাহেব এসে উনি আমার জানা মতে উনি বিনা বেতনে, অবৈতনিক মানে বেতন ছাড়া উনি এই প্রতিষ্ঠানে হাল ধরছে 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের পক্ষে। আমাদেরকে যেটুকু মেসেজ দিয়ে আমরা ওনার সাথে ছিলাম, এবং উনি এ পর্যন্ত মনে হয় মানে 40 লাখ টাকার উপরে এখানে কর্মচারীদের বেতন প্রদান করে, মানে আপনার অফিসিয়াল খরচ বহন করে নিজের অবৈতনিক ছাড়া। এবং উনি এসে যেই আমাদের যেই 173 যেই আইন, আপনার যে অর্ডার, এই অর্ডারটা পর্যন্ত কোনো বোর্ডের যে ডাইরেক্টররা এটাকে অ্যানালাইসিস করে নাই। উনি আইসা এটা পঙ্খানুপুঙ্খু দেখলো, দেখার পরে উনি আইন মোতাবেক উনি কার্যক্রম গুলা করা মানে শুরু করলো, করে আগাইতেছে। এখন আমার প্রশ্ন হলো, উনি যখন আগাইতেছে তখন উনি কিন্তু আমাদের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর, সাবেক ম্যানেজিং ডাইরেক্টর রফিকুল আমিনের সাথে উনি দেখা করছেন এবং উনি বলছেন যে তোমরা পারলে করো। এখন উনি আইসা কিন্তু কাজ শুরু করছে। যাই হোক, ঘটনাক্রমে আপনার বুঝতে হবে ওনারা কারা, আপনার বোঝা যাবে উনি যখন আপনার জেলখানার থেকে ওনার সাজা শেষ উনি বের হবে, আমাদের ওই সময় স্টেটমেন্ট বের করতে পারে, বাট আমাদেরকে বলছে যে ওনারা যেহেতু বেরোইতেছে সম্মানিত ব্যক্তি, ওনাদের হাতে উদ্বোধন হইলে ভালো, না হলে কিন্তু স্টেটমেন্ট শুরু হয়ে যেত। সব কার্যক্রম কিন্তু গুছানো হয়ে গেছে, ওনাদের সম্মান দেখাইতে গিয়ে স্টেটমেন্টটা বের করা হয়নি। আচ্ছা, স্টেটমেন্টটা বের না করানোর পরে ওনারা বেরোলো, বেরোনোর পরে আপনি কি করলো, পাবলিক বুঝবে ভাই। এখন মানুষ কিন্তু অনেক সচেতন, এখন সচেতন, আমি বলার দরকার নাই, আমি বলবো যুক্তিসঙ্গত কথা। উনি বেরোনোর পরে উনি সরাসরি চলে গেছেন বৈশাখীতে, এবং ওনাকে ডিটোকে অ্যাসোসিয়েটেড যারা আছে তারা আপনার এটা তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান, তাদের অনেক কিছু মানে গেমলিং ব্যাপার স্যাপার অনেক কিছু আছে, আমি ওইদিকে যাইতে চাই না, ওইদিকে আমি এদেরকে নিয়ে আলোচনাই করতে চাই না। আমার প্রশ্ন হলো, উনি যখন ওইখানে গেছে ইয়াতে, এরপরে এরা যে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিল, ইভেন আমাদের শেয়ার হোল্ডাররা ওনার সাথে শুভেচ্ছা জানাইলো, ডায়মন্ডেরা গিয়ে ওনার সাথে শুভেচ্ছা জানাইলো, যারা ডায়মন্ড এবং বোর্ডের ডাইরেক্টর যারা আছে তারা সবাই ওনার সাথে দেখা করলো। আমরা পিএইচডি ফোরামের লোকজন আমরা কিন্তু আশা করছিলাম উনি আলিগড়ে চলে আসবে সরাসরি আলী সেন্টার, বাট উনি আসলেন না। বাট একটা সময় উনি আমাদেরকে আপ্যায়ন করছে বা আমরা এখানে চলে গেছি, আমার সাথে ওনার সাথে সরাসরি দেখা। তা আমি বলছি যে বস, আপনি কি প্রিভিয়াস এর যে আপনার সাথে মানুষ অভাবে অনটনে থাকলে, সমস্যা থাকলে মতবিরোধ হয়, কারণ অভাব মানুষের কোনো যুক্তি মানে না, হয়েছে কথাবার্তা, এগুলা কি বাদ দিবেন না সামনের দিকে আগামো? কয় ওগুলা বাদ, মাফ করে দিলাম, ভুল তো রুটি, যাক আমরা মাপটা চাইলেও মাফ করে দিছি, উনি মাপ মাইনে গেছি, তাইলে আগামীতে সামনের দিকে আমরা আগাই। এই কথা প্রসঙ্গে আসার পরে পরের দিন আমরা আবার ওনার সাথে পিএইচডি মিটিং করছি। আমি তো ওনারে তখন বলছি যে বস, আপনার কাছে তো আমরা ট্রেনিং পাইছি যে আপনার স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, ছেলে মেয়েরা সংসারে অশান্তিতে থাকে, তাহলে আপনি গোবরা সাহেব, সাইদ সাহেবের সাথে কেন সমালোচনা করেন? এটা তো আপনাদের বিষয়, আপনারা সমস্যার সমাধান করেন।
এবং ওনাকে আমরা অনুরোধ করছি আলী সেন্টারে আসার জন্য। উনি প্রথম বললো যে আমি দেখেন আমার তো এখানে এই পেসমেকার লাগানো আছে, আমি খুব অসুস্থ, পাশাপাশি আমি 13 বছর 12 বছর আমার ফ্যামিলির সময় দেই নাই, এই সময়টার মধ্যে আমি আমার ছেলে মেয়েদেরকে একটু সময় দিই, ইফতার টিফতার করি, আমি সময় হোক তখন আমরা যাব। এবং আপনার তারপরে আপনার চলে আসে কোথায়, মাতা সেন্টারে দৈনিক ডেস্টিনির অফিসে। সেখানে আমরা জাকির হোসেন কিসলু, রতন ভাই সহ বোর্ডের যে ডাইরেক্টর আছে তাদেরকে পাঠাইছি যে স্যারকে নিয়ে আসেন, কিন্তু স্যার বললো কি যে না আমি এখন আসবো না, আগামী সোমবার বা মঙ্গলবারে আসবো। তাহলে উনি এখানে আসবে, আর তাহলে আসবে ওনার অফিস, বাট 26 তারিখ যখন আপনার এই আমরা এই জায়গায় একটু পরে আসতেছি, এই জায়গায় আমরা একটু আসতেছি, কারণ এই জায়গা নিয়ে আরো কিছু কথা আছে যেগুলো বাস্তবতাগুলো আমাদের সকল ডিস্ট্রিবিউটররা জানা উচিত আমি মনে করছি। তার আগে আমরা আজকে আমাদের মিরন ভাই গাজীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে, সম্মানিত পিএইচডি মিরন ভাইয়ের কাছ থেকে আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা শুনে আসি। মিরন ভাই, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আর যেহেতু ঈদ পরবর্তী প্রোগ্রাম, সেই হিসাবে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় 45 লক্ষ ডিস্ট্রিবিউটর উদ্দেশ্যে। তো আসলে কথা অনেকগুলো চলে আসছে, তারপরও একটু শুরু থেকে কিছু কথা বলি, একদম জয়নিং পিরিয়ড থেকে কিছু কথা বলার ছিল, সেটা বললে হয়তো আমার কথাগুলো বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে আসলে আমিন স্যারের সঙ্গে এখন যারা আছেন, কারা কারা আছেন বা কতদিন যাবত আছেন তা জানি না। আমি আমিন স্যারের সাথে আছি 99 সাল থেকে। আমি যখন গ্রাজুয়েশন করি টঙ্গী কলেজে, তখন আমার এক বন্ধু বিপ্লবের মাধ্যমে আমি প্রথম জিজিএন এ জয়েন করি, গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক, যেখানে আমাদের রফিকুল আমিন স্যার ছিল আমাদের আপলাইন। সেই সাথে তার সঙ্গে জয়েন করা, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই প্রতিষ্ঠানটা বেশি দিন সাস্টেন করে নাই, কোম্পানিটা বন্ধ হয়ে যায় এবং পত্রপত্রিকা প্রচুর পরিমাণ লেখালেখি হয়। তো এটা নিয়ে আমার ওই বন্ধু বিপ্লবের অনেক দুঃখ ছিল। আর সে সময় আমিন স্যারের সঙ্গে আমার সরাসরি কয়েকবার কথা বলা বা দেখার সৌভাগ্য হয়, কারণ তখন তো আসলে প্রজেক্টরও ছিল না বা অত আপডেট কিছু ছিল না। উনি স্টেজে উঠে সরাসরি উনি প্রোগ্রামগুলো বা সেমিনারগুলো পরিচালনা করতেন। তো যখন ওইটা বন্ধ হয়ে যায়, স্যার বিদেশ চলে যায়, আবার একটা সময় নিয়ে উনি আবার ফিরে আসবে। তো ওই সময় অনেক সিনিয়র যারা যারা ক্রাউন বা ডায়মন্ড আছে, তারা অনেক সিনিয়ররা যারা, তারা পরবর্তী পুনর্বাসিত হয় ফরচুন কোম্পানিতে। ফরচুন, এটা আগে জানতে হবে, ফরচুন নট ডেস্টিনি 2000 লিমিটেড। হ্যাঁ, যে ফরচুনটা আমাদের জিজিএন একটা গ্রুপ ছিল। তো পরবর্তী ওখানে আমি আর আসি না, নিজেকে গুটাই নি যে না এমএলএম ব্যবসা আর করবো না, বাংলাদেশে এখানে হয় না, এই একটা মেন্টালিটি ছিল। পরবর্তীতে যখন এটা আবার ডেস্টিনি 2000 লিমিটেড নাম আসে, নাম হওয়ার পরে পরবর্তীতে আমি শুনছি, কিন্তু কখনো যাই না। আমি তখন ময়মনসিংহ জব করি, এফএম ইনস্টিটিউট স্পোকেন ইংলিশে, তখন টিচার কাম ম্যানেজার, মানে বাংলা কথা তখন ভুলে গেছিলাম, প্র্যাকটিস ছিল তখন, ময়মনসিংহ জব করতাম। তো ওই সময় আমার একজন ইনচার্জ, উনি আমাকে প্রায় আমাকে ইনভাইট করতো ডেস্টিনি। তাই বলতাম যে না ডেস্টিনিটা করবো না, কারণ এটার মালিক যে, তাকে আমি খুব ভালোভাবে চিনি, করছি, এখন আর এটা ভালো লাগে না। সত্যি কথা বলি, তখন তার প্রতি একটা নেগেটিভ ধারণা ছিল যে না এগুলো তারা পারবে না, করবে না। তো এভাবে অনেকটা সময় চলে যায়। 2004 সালে গাজীপুরে যখন আমার বড় ভাইয়ের ফোন ফ্যাক্সের একটা ব্যবসা ছিল, ওখানে মাঝে মধ্যে আমি সময় দিতাম। তৎকালীন সময় আমার খুব কাছের একটা ছোট ভাই রায়হান নোবেল, ও আমাকে এই প্ল্যান শোর মানে অফার দেওয়া, সরি মানে ইনভাইট করে কি ডেস্টিনির, যে মেন ভাই আপনি চলেন। তো তখন ছিল আপনার ফেসবুকের জন্ম হয় নাই, ওই সময় আপনার চলতো ইয়াহু মেসেঞ্জার। ইয়াহু মেসেঞ্জারে আমি আমার কোন একজন বন্ধু আমেরিকা থেকে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে মিরন আপনি কি করেন। তো আমি কালারফুল একটা অক্ষর দিয়ে লিখছিলাম বেকার। এইটা আবার ওই নোবেল খেয়াল করে। নোবেল আমাকে বলে মেন ভাই আসেন আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিই, আপনি এখানে কাজ করেন, খুব ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে চল যাই। পর একদিন আমাকে নিয়ে গেল পল্টনে, পল্টন যাওয়ার পর অফিস চিনে ফেললাম। আর জিজিএন অফিসটা ছিল কিন্তু আপনার বনানীর এয়ার টাওয়ারের 7 তলায়, যদি ভুল না করি এয়ার টাওয়ার 7 তলায় অফিসটা ছিল আমাদের। ওটা লাস্ট দিন দেখে আসছি। পরবর্তী অফিস চলে যায় কিন্তু আমাদের 38 কাকরাইলের দিকে, ওখানে যাই। তো ওই দিন রাহান নোবেল আমাকে নিয়ে যায় বন্ধের দিন, আমাদের বুধবার সম্ভবত বন্ধ ছিল, বন্ধের দিন। তো আমি রাহান নোবেলের ইনভাইটেড ক্রাইটেরিয়া থেকে আমি কোনো মানে বাক্য ব্যয় ছাড়া আমি ডেস্টিনিতে জয়েন করে ফেলি। জয়েন করি, ওখান থেকে কাজ শুরু হয়। শাহিন আহমেদের প্রথম ট্রেনিং পাই, তারপর আস্তে আস্তে সেন্টার ডেভেলপ করি, কাজ করা শুরু করে দিই। তো এইভাবে আমার কার্যক্রমগুলো শুরু হয়। তো যখন আস্তে আস্তে কাজ শুরু করি, আমি খালি মনে মনে রফিকুল আমিনকে খুঁজতাম, খালি মনে মনে খুঁজতাম যে তার সঙ্গে একটু দেখা করা দরকার। তার সাথে দীর্ঘকাল পরে আমিন স্যার আমাকে আসলে ওইভাবে চেনে নাই, জিজিএনএ যেভাবে উনি দেখছিল বা আমাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওইটা উনি আসলে ওইভাবে চিনে, কারণ যেহেতু দীর্ঘ 3-4 বছর একটা গ্যাপ, উনি আর আমাকে চিনেন নাই। আমি আর ওইভাবে কখন পরিচিত, একদিন গল্পে গল্প বলতাম স্যার আমি জিজিএনএ কিন্তু আপনার সঙ্গে ছিলাম,
এছাড়া তেমন আর হয়নি। পরবর্তীতে তার সঙ্গে আমার পরিচয় ডেস্টিনি হিসাবে। তো বিজনেস করতেছি। আমি এখানে কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমি ডেস্টিনিতে যখন জয়েন করি তখন আমি ল প্র্যাকটিস করি, সরি ল পড়তেছিলাম, এলএলবি পড়তেছি ঢাকা সেন্ট্রাল ল কলেজে। তো আমার বাবা, তার স্বপ্ন ছিল তার ছেলেকে অ্যাডভোকেট বানাবে, এটা তার স্বপ্ন, এটা প্রত্যেকটা বাবা মায়ের ভালো স্বপ্ন থাকে। তো ওই জায়গা আমার বাবা মা 1000 টাইম, বিশেষ করে আমার বাবা 1000 টাইম আমাকে বলছিল, বাবা ডেস্টিনি মাস্টারি করো না, তুমি ল পড়ো, পাস করো, উকিলেও কোর্টে যাও, এটা অনেক ভালো সাইড, হ্যাঁ সম্মানু বাবা এটা। তামিম স্যারকে একদিন বলছিলাম, স্যার আপনি স্টেজে হয়তো 2-3 বার বা 4 বার আমাদের উদ্দেশ্যে বলছিলেন, যে মোটিভেশন দিছিলেন যে ডেস্টিনি করেন, এটাই বেস্ট ক্যারিয়ার, এর থেকে ভালো ক্যারিয়ার হয় না, হ্যাঁ অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা সম্মান, রেসপেক্ট সবকিছু এখান থেকে পাওয়া যাবে। তারপর 2-4 বার বলছেন, তাতে আমি মেনেছি। আর আমার বাবা জন্মদাতা, উনি 1000 টাইম না করছে ডেস্টিনি করে না, ল করছো, ল করো, আইনজীবী হয়ে কোর্টে যাও, আমি তার কথা শুনি নাই। তা আপনার কথা কিন্তু শুনছি, সুতরাং আমরা এভাবে কাজ করতেছি, দোয়া রেখেন, এভাবে সবসময় বলতাম, কথা বলতাম। তো যাকে এভাবে বিজনেস করতে করতে শুরু করি। তো এবার সেই একদম পরের পিরিয়ডের দিকে, কারণ ওদিকের গল্প না যাই, সেটা হচ্ছে টিম ডেভেলপ করলাম, কাজ শুরু করলাম, বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যানে কাজ করি, আমাদের প্ল্যানগুলো একটু ডেভেলপ, মানে আমার আপলাইন যে রায়হান নোবেল, ওর আসলে ও অনেক কিছু করতে যেত, বাট ও বারবার প্ল্যান চেঞ্জ করতো, প্ল্যান চেঞ্জ করে করে যার কারণে সামনের দিকে আগাতো কম। কিন্তু আপলাইন হিসেবে তাকে কখনো আমরা কিছু বলতে পারতাম না। কেন বলতে পারতাম না? কারণ ও সবসময় আমাদের পিএইচডি মিটিং হইলে, বা আমাদের টিম মিটিং হলে, সরি তখন তো পিএইচডি না, টিম মিটিং হলে আমাদের সবার মতামত নিত। কথাটা বুঝবেন আমি কেন কথাটা বলছি। উনি সবার মতামত নিত, নেওয়ার পর লাস্টে মিটিং শেষে উনি ওনার সিদ্ধান্ত প্রদান করতো, এই রায়হান নোবেল। হ্যাঁ, এটা তখন এজ আপলাইন তাকে কিছু বলতাম না, কারণ আপলাইন তো, আপলাইনের রেসপেক্ট যদি না করি তাহলে আমার ডাউনলাইন রেসপেক্ট পাবো না, এই ভয় তার অনেক মানে অন্যায় কাজগুলাকে মেনে নিতাম। উনি সবসময় তার সিদ্ধান্তগুলাই অটুট রাখতো, যার কারণে উনি বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যান করতো। আমার আপলাইন আব্দুল আল মামুন, উনি একটা কথা বলতো, এত প্ল্যান করলে বিজনেস হয় না, প্ল্যান কম করো, ধাপধুপ বিজনেস করো, এটা ছিল তার কথা। আর রায়হান নবী শুধু প্ল্যান করতো, আর প্ল্যান করতে যায় সে নিজেও ডেভেলপ হয় নাই, আমাদেরকেও অনেক পিছায় দিছে অনেক। যেখানে আজকে আমি পিএইচডি হিসেবে কথা বলছি, আই বিলিভ দ্যাট অনেক আগেই আমার ডায়মন্ড হওয়ার কথা ছিল সেট আপ অনুযায়ী, বাট সেটা তার প্ল্যানিং এর ভুলের জন্য হয় নাই। তো এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো যে বারবার প্ল্যান চেঞ্জ করলে কিন্তু আগানো যায় কম, এটা বুঝতে হবে। তো পরবর্তী যাক বিজনেস চলতেছে, তো যখন 2012 সালে আমাদের ভিতরে একটা অন্ধকার নেমে আসে, এই অন্ধকারের ভিতরে কিন্তু আমাদের কিছু ভুল ছিল যেগুলো আসলে মানে ক্ষমার যোগ্য না ভুলগুলা। সেটা হলো কি, আমাদের কিছু বাড়াবাড়ি ছিল। এই বাড়াবাড়ি গুলা কিছু হয়েছে প্রোপাগান্ডা, কিছু হয়েছে নিজেদের ভিতরে, কিছু অহংকার ছিল নিজেদের ভিতরে, কিছু তৈরি ছিল পাবলিকের বা নিউজ পোর্টাল থেকে আসা। হ্যাঁ, তো এই বাড়াবাড়ি গুলো আমাদের ছিল ভুল। আমি একটা কথা আজকে না বললেই না, আমি একটা কথা বলবো, সেদিনকে আমার দিনটা মনে নাই, তারিখটা, বৈশাখী চ্যানেল লাইভ টেলিকাস্টে আমিন স্যার একটা বক্তব্য চলতেছিল, আমি বসে বসে ভাত খাচ্ছি দুপুরবেলা, সে সময় উনি একটা কথা বলছিল যে 300 কোটি তো দূরের কথা, 3 টাকার চাও খাওয়াবো না। উনি লাইভে এই কথাটা বলছিল, আমি জিভে কামড় দিছিলাম। জানি না সারা বাংলাদেশের লোক কতটুকু বুঝছিল, আমি বুঝে বলছি যে এই একটা কথা তার পতনের জন্য অনেকটা আগায় গেল। সেটা কেন? কারণ এই টাকাটা আসলে চাইছিল কে, 300 কোটি টাকাটা কে চাইছিল, এটা সিনিয়র লেভেলে অনেকেই জানে। তো উনি কথাগুলো প্রকাশ্যে বলে বেড়াতো, এই প্রকাশ্যে বলাটা ছিল হলো একটা ভুল। কিছু কিছু কথা আছে যেগুলো লুকোচুরি বা লুকায় রাখতে হয়, বলতে হয় না, প্রকাশ করতে হয় না। উনি প্রকাশ করছে মিডিয়াতে, এই মিডিয়া থেকে যখন যার উদ্দেশ্যে বলছে সারা বাংলার লোক না বুঝুক, ওই লোকটা কিন্তু ঠিক, বা ওই মহিলা বা ভদ্র মহিলা ঠিকই কিন্তু বুঝছে যেটা আমাকে বলছে, তার একটা জিত ছিল, তার একটা পাওয়ার আছে, সেই পাওয়ার একটা ক্ষতি এদিকে। আমার স্যার কিছু বলছিল পিএইচডি, সরি ওনার সঙ্গে একটা বসার কিন্তু ডেট ছিল, স্যার কিন্তু বলছিল যে আমার পিএইচডি কনফারেন্স চলতেছে কক্সবাজার। এই যে ভুলগুলা, আমি পার্সোনালি কিন্তু আওয়ামী লীগ দেখতে পারি না, মানে শেখ হাসিনা দেখতে পারি না পার্সোনালি, তাকে আমি দেখতে পারি, কিন্তু মিরনকে যদি উনি ক্ষমতা থাকা অবস্থা যদি কোনো কারণে কারোর কল দিত যে মিরন তুমি একটু আসো, আমি তো দুনিয়াদারি ছেড়ে দিয়ে তার কাছে যেতাম, যদি তার দেখতে না পারি। কেন? একটা প্রাইম মিনিস্টার তাকে আমরা ডাকছে, তাহলে যখন প্রাইম মিনিস্টার ডাকছে ওনার শিডিউল দেওয়া দরকার ছিল, উনি দেন নাই। হ্যাঁ, এটার কিন্তু যথেষ্ট ডকুমেন্টারি প্রমাণ আছে। উনি মোবাইলটা চুরি ফেলছিল। আপনার কুষ্টিয়ার একজন এমপি, আমার নামটা খেয়াল নাই, আমার একজন খেয়াল, সরি, সদরের একজন এমপি, উনি আমাকে এই কথা বলছিল, আমার বড় পুকুর, উনি পেশেন্ট, উনি বলছিল যে তোমাদের আমিন, রফিকুল আমিনকে প্রাইম মিনিস্টার কথা বলতে চাইছিল, উনি বলছিল আমি পিএইচডি কনফারেন্সে আছি, আমি এখন ম্যাডাম সময় দিতে পারবো না, ঠিক আছে পরে আসবো। একজন প্রাইম মিনিস্টার রাখলে তার এত ভাব কেন? উনি কে? এই কথাগুলো শুনছি। তো দ্বিতীয় কথা আসি, কোন একদিন একটা প্রোগ্রামে, এটা আমাদের কোম্পানি বন্ধ হওয়ারও বছর খানিক আগে, এটা হলো আপনার কি বলে গ্র্যান্ড আজাদ হোটেলের সামনে,
একটা চায়ের দোকানে আমি চা খাচ্ছিলাম। ইন দি মিন টাইমে ম্যাক আজাদ তার সাথে দেখা, তো ওনাকে দেখে সালাম দিলাম। কথা বলতে উনি জিজ্ঞাসা করলো কোন টিমে আসছি, কি পজিশন, বললাম পিএইচডি এসে। উনি আমাকে কিছু কথা বললো, ওনার এই কথাগুলো মনে না থাকলেও আমার আজীবন মনে থাকবে। উনি গল্পে গল্পে অনেক কথা বললো যে লিডার তো, তাহলে একটা কথা বলা যায় নাকি, সময় হবে? তাহলে জি বস বলেন, আপনারা কথা বলবেন, সময় হবে না মানে? কারণ তখন তো একজন ক্রাউন, ডায়মন্ড এগুলো মানে বিশাল ব্যাপার, ঠিক আছে, এখনো বিশাল ব্যাপার সমান করি। তো তার সামনে বসলাম, উনি কথায় কথায় একটা প্রোডাক্টের দাম নিয়ে তাদের বোধহয় ম্যানেজমেন্ট একটা হট্টগোল হয়, সম্ভবত ফুড মেসেজের একটা দাম নিয়ে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এবং খুব তর্ক বিতর্ক সৃষ্টি হয়, যে সময় তাদের ভিতরে এমন একটা সিদ্ধান্ত চলে আসে যে এই কোম্পানির চালান দরকার নেই, হয় প্রোডাক্টের দাম এরকম অব্যাহত থাকবে, মানে কেম ফরাদ চাচ্ছিল যে প্রোডাক্টের দামটা কমুক, বা আদার্স যারা ম্যানেজমেন্টে ছিল তারা চাচ্ছিল প্রোডাক্টের দামটা কমে আসুক ফুড মেসেজারে। বাট আমাদের আমিন স্যার বলছিল না, ফুড মেসেজারের দাম কমবে না, কারণ এটা অব্যাহত এভাবে দাম থাকবে। এই নিয়ে তাদের ভিতরে ভুল বুঝাবুঝি হয়, তখন তাদের কোম্পানি বন্ধের একটা কথা উঠে আসে। তো পুরো 2 ঘন্টা গল্পের পরে আমি ম্যাক আজাদ ভাইকে বলছিলাম যে ভাই কিছু মনে করেন, আপনার তো সিনিয়র, আপনার ট্রেনিং দরকার, আপনি নেগেটিভ হয়ে গেছেন। আমি তাকে উল্টা বলি, কথাটা বলে চলে আসি, তার এই কথাটা ভালো লাগে নাই, কিন্তু পরবর্তী দেখলাম যে আসলে কথাগুলোর মধ্যে কিছু বাস্তবতা ছিল। তো এটা গেল। তো ডেস্টিনি 2000 লিমিটেড যখন লেখালেখি শুরু হয়, কার্যকলাপগুলো বন্ধের দিকে বা আমাদের সাইকেল ব্রেক হচ্ছে, সবার ভিতরে হতাশা কাজ করছিল, সেই সময় এখন আপনারা অনেকে স্বীকার করেন বা না করেন, আমি এবং এমএস রানা, একজন পিএইচডি এমএস রানা, আমরা দুইজন কিন্তু প্রথম অনলাইন যুদ্ধ শুরু করি ফেসবুকে। অনলাইন যুদ্ধ শুরু করি যে সকল ডিস্ট্রিবিউটরকে একত্র রাখতে হবে, এক রাখতে হবে এবং আমাদের সংঘবদ্ধভাবে কাজ করতে হবে, ভেঙে পড়লে হবে না, এই ধরনের নানাবিধ প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা অনলাইন কাজ শুরু করি। নিউজ, ডেস্টিনি নিউজ আপডেট, এমএলএম জিজ্ঞাসা, এরকম কয়েকটা পেজ দিয়ে। তো সেই পেজ দিয়ে আমরা কাজ শুরু করি, ভালো রেসপন্স পাচ্ছিলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য উপাত্ত ওখানে দেওয়া দিয়ে শুরু করি, বিভিন্ন খোঁজ খবর নিই, এবং ঢাকা কন্টিনিউ তখন যোগাযোগ এভাবে চলতেছে। আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলতেছে, যেমন আপনার মানববন্ধন গুলা বা আমাদের স্মারকলিপি জমা দেওয়া, বিভিন্ন এমপি মন্ত্রী মিনিস্টারের সঙ্গে দেখা করা, এই শিডিউলগুলো চলতেছিল আমাদের। তো এর মধ্যে কোন একটা সংঘবদ্ধ গ্রুপ আমাদের এই পেজটা হ্যাক করে, কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে, কথাগুলো প্রাসঙ্গিক কেন বলতেছি, কেড়ে নেওয়ার পরে এই পেজটা তারা তাদের মতো করে পরিচালনা করে, এবং যেহেতু পেজটা ছিল খুবই সমাদৃত এবং সারা বাংলাদেশে চলতেছিল। এর মধ্যে একটা কথা বলিনি, তখন কিন্তু আমার আইডি কিন্তু মিরন খান ছিল না ফেসবুকে, আমার আইডি ছিল আমার ডেস্টিনি, এক নামে বাংলাদেশ চিনত, আমার ডেস্টিনি, এটা ছিল আমার আইডি। আমার এই আইডিও খাইয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, পারে নাই। তো যাই হোক, তো ওই সময় যখন আমাদের পেজটা হ্যাক করে নিয়ে যায়, ওই পেজের মাধ্যমে স্যারের জামিনের ব্যাপারে বিভিন্ন পর্যায়ে টাকা কালেকশন হয়, ওই পেজ মাধ্যমে তথ্যপত্র দিয়ে। আমি একজ্যাক্ট অ্যামাউন্ট এখানে আর বলতে চাচ্ছি না অনুষ্ঠানে, এটা যারা রথী মহারথী আছে তারা খুব ভালো জানে, মানে একটা হিউজ অ্যামাউন্ট কালেক্ট করা হয়। করার পর সেই অ্যামাউন্ট থেকে যতটুকু জানি বা তাদের মাধ্যমে তথ্যগুলো পাই, সেগুলো ছিল যে 3টা বন্টন হতো, 3টা ভাগ হতো। হ্যাঁ, কিছু যেত আপনার আদালত কর্তৃক, মানে জামিনের ব্যাপার খোঁজ খবর বা খরচ করা, কিছু যেত যারা কালেকশনে কাজ করতো, এই কালেকশন কিছু যেত, আর কিছু চলে যেত আমাদের দরবেশ বাবার কাছে, ঠিক আছে। এরকম একটা বাটোয়ারা হতো, এই তথ্যগুলো আমি পাই। তো এই তথ্যগুলো যখন আমি একদম যৌক্তিক ভাবে পাই, আমার কাছে আনবিলিভেবল মনে হচ্ছিল, মানে আমিন স্যার, মানে এটা মানতে নারাজ, আমি কি বলে এগুলো উল্টাপাল্টা ফোকাস কথাবার্তা। তো কিছু ডকুমেন্টারি কাজ আমি পাই, প্রমাণ পাই, যেগুলো যদিও দুঃখজনক এই মুহূর্তে আমার হাতে নাই, সামহাও এগুলো আমি মিস্টেক করে ফেলছি। আমার ল্যাপটপে ছিল, আমার ল্যাপটপটা পুরোটাই ক্র্যাশ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমার কাছে ডকুমেন্টারি প্রমাণ ছিল। তো এইগুলো নিয়ে অনেকদিন ছিলাম যে ভবিষ্যতে কোনোদিন কোনো ঝামেলা হলে আমি এগুলো নিয়ে প্রোটেস্ট করবো প্রমাণ হিসাবে। তো ওই সময় আমি ইশারা ইঙ্গিতে কোনো সোশ্যাল মিডিয়াতে না, কারণ সোশ্যাল মিডিয়া হলেও সোশ্যাল মিডিয়া দিচ্ছিলাম না, কারণ একটা কথা যেহেতু টুইস্ট হয় বা অনেক ধরনের কথাবার্তা হয়, এই জন্য টুকটাক আশেপাশে সবাইকে বোঝানোর চেষ্টা করছিলাম কেমনে এই জিনিসগুলা ওই আমাদের অপোজিশন যারা আমাদেরকে ক্ষতি করতে যাচ্ছে, তারা ফেসবুকের প্রচার শুরু করলো, মিরন রাজাকার, এই যে আমাকে পচায় দিল। আমার আইডিতে বিভিন্ন বাজে কমেন্টস করা হতো, এবং ফ্যামিলি তুলে, বাবা মা বউ বাচ্চা তুলে বাজে মানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতো। পরে একটা পর্যায়ে আমার বাবা খুব ত্যক্ত বিরক্ত হয়ে বলে, বাবা তোমার হয় ফেসবুক আইডি বন্ধ করো, নতুবা তোমার ডেস্টিনি ছাড়ো, নতুবা তোমার আইডি নাম চেঞ্জ করো। তো যাক, আমি অনেক বছর, প্রায় 5-7 বছর পরে এসে আমি আমার নামটা চেঞ্জ করি, মিরন খান দিই। তারপর কিছু বকাবাজি কমে আর কি, কিন্তু রক্তে বিতত রয়ে গেছে। তো এটা অনলাইন যুদ্ধ থেকেও কিন্তু আমাদের পেজ হ্যাক করে টাকাটাই করা। এবং মজার ব্যাপার হলো, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, মানে যদি এরকম ডকুমেন্ট প্রমাণ ছাড়া কথাটা বলতেছি, আমার বিশ্বাস ওই হ্যাকের পিছনে আমার স্যারের হাত ছিল। কেন হাত ছিল বলি, যদিও আমি বলতেছি এরকম প্রমাণপত্র না, যে স্যারের হাত ছিল কেন, যে লোকগুলো
পেজটা হ্যাক করে টাকা কালেকশন করে সেই টাকা ভোগ করে বিদেশ চলে গেছে, সেই লোকের সঙ্গে স্যার এখন জুম মিটিং করে। এটা বুঝতে হবে। কিন্তু আমি আবারও বলতেছি যে যে লোকগুলো টাকা কালেকশন করছে, কালেকশন করে তারা বিদেশ পলাতক, সেই লোকগুলোর সঙ্গে স্যার এখন জুম মিটিং করে এবং খুব রসের গল্প করে। তাহলে আমার কি আর বুঝতে বাকি থাকে? তো ওয়ান আপন টাইম এই স্যার আমার রানাকে একদিন ডেকে বলছিল যে তোমাদের পেজটা তো আমরা উদ্ধার করতে পারছি, আমি তোমরা তোমাদের পেজটাকে বুঝে নাও। আমি বললাম স্যার এই পেজটা উদ্ধার করছেন, আমাদেরকে ফেরত দিতে যাচ্ছেন, এই পেজে তো অনেক টাকা কালেকশন হয়েছে। যখন এই পেজে টাকা কালেকশন গুলো হয়েছে তারা কারা করছে, আর এখন যে পেজটা আমরা আবার গ্রহণ করি, তাহলে পাবলিকের টাকা ফেরত দেবে কে? পেজের মালিক যে সে দিবে। বুঝতে পারেন যে আমাদের কোথাও আটকাচ্ছে। তাই আমি বললাম সরি স্যার, এই পেজটা আমি আর দায়িত্ব নিতে পারবো না, নিবও না। যার টাকা কালেকশন একজন, রস খাইছে একজন, আর এটার মাসুল দেবো আমি আর এমএসটা না, এটা আসে না। তো এইভাবে গেল। তো এর মধ্যে টাকা কালেকশন আমিও গাজীপুর থেকে বা তথা বিভিন্ন জায়গায় ফোনে, ফেসবুকে বিভিন্ন ভাবে বিভিন্ন টিমে মোটিভেশন দিয়ে প্রচুর টাকা কালেকশন করেছি, যেটা এখন আমার কাছে মনে হয় পাপ করছি। হ্যাঁ, অনেক পাপ করছি, তাদের কাছে এখন কথা শুনতে হয়। হ্যাঁ, আর গাজীপুরে তো অসংখ্য ডিস্ট্রিবিউটরদের বা তাদের আশেপাশের লোকজনদের কাছে কথা শুনতে হয়েছে। তো এখানে একটা মজার একটা কথা বলি, ডেস্টিনি 2000 লিমিটেড যখন বন্ধ হয়, যখন এটা আমরা দৌড়াদৌড়ি করি, কোর্টটা ছেড়ে দৌড়াদৌড়ি করি, আমার বাবার কিন্তু একটা পরিচয় আছে, উনি কিন্তু পুলিশের জিআরও, থানার জিআরও, অর্থাৎ একটা কোর্ট কাছারিতে যত মামলাগুলো আসে ওনার নখদর্পণে হয়েই তারপর বিভিন্ন সাইডে যায়, যেহেতু উনি জিআরও মুন্সি, প্রধান মুন্সি ছিলেন জয়দেবপুর থানার। তা আমার আব্বু আমাকে একটা কথা বলছিল যে মিরন, আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা যে ডেস্টিনি আন্দোলন করতেছো, ডেস্টিনি বন্ধ কেন? আমাকে এটা বলো। রফিকুল আমিনের নামে যে কোনো মামলা মোকদ্দমা হয় হোক, কিন্তু তোমাদের ডেস্টিনি 2000 লিমিটেড অর্থাৎ তোমাদের এমএলএমটা বন্ধ কেন? এটা আমাকে বুঝাবা। তো বিশ্বাস করেন সময় এত পণ্ডিত ছিলাম, আমার আব্বুর আমি ছোট করছি, আব্বু উল্টা পাল্টা বললেন না, তারপরে বোঝেন না কিছু না। হ্যাঁ, এটা ঝামেলা আছে। তা আমার আব্বু বলতেছিল যে বাংলাদেশের রিনাউন যে কোম্পানিগুলো, মানে ভালো ভালো নামের যে কোম্পানিগুলো, বেক্সিমকো, স্কয়ার, তারপর কেয়া কসমেটিক্স, ফাইসন্স, এই যে বড় বড় যে কোম্পানিগুলো, প্রায় 80% কোম্পানির নামে মামলা আছে, মালিকের নামে কোনো না কোনো মামলা আছে। সে লোনের কারণে হোক বা মানে বিভিন্ন পারপাসে মামলা থাকে, প্রোডাক্ট সেশনের জন্য হতে পারে। তো এই মামলা পরিচালনা হয় কোর্টে এবং তার ভিতরে বা থানা পর্যায়ে, কিন্তু তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান চলমান, তাদের কোনো কর্মচারী কিন্তু আন্দোলন করতে হয় না, বেকারও থাকতে হয় না এবং না খেয়ে থাকতে হয় না। তো তোমাদের যদি সেই সেক্টরটা ধরি, তাহলে তোমাদের কোম্পানি মালিকের নামে মামলা হয়েছে, দ্যাটস গুড, সে জেল খাটুক বা তার সাজা হোক বা তার বেরকিনেস হোক, জামিন হোক, সেটা চলমান থাকুক। বাট ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধ কেন? আমার কোশ্চেন আজকে আপনার এই ডেস্টিনি ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামের কাছে আমার প্রশ্ন, যে যদি তাই হয় তাহলে ডেস্টিনি 2000 লিমিটেড কে বন্ধ করছে? শেখ হাসিনা না, দুদক না, আদালত না, তাহলে কে বন্ধ করলো ডেস্টিনি 2000 লিমিটেড? কেন আজকে 12টা বছর আমাদের না খেয়ে থাকতে হবে? ভিক্ষার চেয়ে তো খারাপ পর্যায়ে চলে গেছি আমরা, ভিক্ষার চাইতেও খারাপ পর্যায়ে চলে গেছি জীবনটা। ডেস্টিনি করতে যায় ওই ল প্রফেশনটাও ছেড়ে দিলাম, ওই দিকটাও গেলাম না, ছেড়ে দিলাম। ল পাস করলাম, 2 বছর প্র্যাকটিস করেও চলে আসলাম যে না, ক্যারিয়ার করবো এক জায়গায় করি, 2 জায়গায় যাবো না, তাহলে ওটাও ছেড়ে দিলাম। আজকে 15-16 বছর হয়ে যেত আমার লয়ার ক্যারিয়ার জীবন, এখন করে গেলে লজ্জা পেতে হয়। তো এই জায়গা আমিন স্যার তার কোম্পানিটাকে টোটাল বন্ধ করে দিল, অথচ এই কোম্পানি কিন্তু চলমান থাকতো। আমার মজার ব্যাপার, রফিকুল আমিন স্যার কোথায় করবো ভুল? ওনার ভুল ধরলেই বলে আপনাকে বেশি পণ্ডিত, অনেকেই কথা বলে। আরে বাবা, উনি একটা মানুষ, উনার জ্ঞান আমার জ্ঞান কোনোভাবে, উনি কতটুকু জ্ঞানী, কতটুকু জ্ঞানী, আই বিলিভ তার থেকে আমি বেশি জ্ঞান হোল্ড করি। উনি হয়তো এমএলএ এর জ্ঞানী হতে পারে। বারবার একই কথা বলে, রফিকুল আমিন স্যার উপর আপনার কথা বলেন, উনার থেকে আপনি বেশি জ্ঞানী। তো উনি কিসের জ্ঞানী? উনি নেটওয়ার্ক মার্কেটিং এর জ্ঞানী হতে পারে। ডেফিনেটলি তাকে মাথা নত করি এমএলএম এর জন্য। সেটা 12 বছর আগে, এখনকার এমএলএম না। এখন এমএলএম উনি আমাদের থেকে ডাউনে আছে। বর্তমান এমএলএম এর যুগে আমরা যতটুকু প্ল্যান প্রোগ্রাম জানি, উনি আমাদের থেকে ডাউনে আছে, কারণ 12 বছর উনি অন্ধকারে ছিল। উনি কোনো এমএলএ প্র্যাকটিস করে নাই, আমরা প্র্যাকটিস করছি কম বেশি, দেখছি শুনছি, হয়তো জয়েন করি নাই, কিন্তু বিভিন্ন কোম্পানির প্ল্যান দেখছি, আমাকে দেখাইছি জোরকে, ভাই একটু দেখেন, শুরু করেন, আর কতদিন। প্ল্যানগুলো দেখতে হয়েছে, এমন কিছু লোক প্ল্যানগুলো দেখতে হয়েছে, অ্যানালাইসিস করছি, যে ওনার চেয়ে ভালো প্ল্যান আমরা বুঝি। আর উনি তো 2012 সালে সেই সপ্তাহে 12,600 ওই প্ল্যান নিয়ে উনি বসে আছে, তাহলে উনাকে ভালো বুঝি না? তো উনি কি এমন জ্ঞান নিয়ে আসছে যে উনি কি একমাত্র আমি আছে মুসলিম বলবো আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো ভুল নাই, যার কোনো ভুল হবে না, সবই ভুলে উঠতে কেউ না, তাহলে উনার কোনো ভুল হবে না? উনার ভুল ধরতে গেলেই অনেকে রেগে যায়, এবং যারা রেগে যায় তারা কারা এটাও বুঝতে হবে। আমরা এক সময় রেগেছিলাম, ডায়মন্ড যদি কখনো আমাদেরকে বলতো যে এই মিরন ভুল করতেছো, রফিকুল আমিনের ভুল ধরা যাবে না, ধরবে কি কর না কর, মানে আমরা মানে সরি ভুল বলতো, আমরা ধরতাম উল্টা, যে আপনারা ভুল বলতেছেন, স্যারের কে ভুল ধরেন কেন, এরকম করতে উনি আস্তে আস্তে রুট লেভেলে চলে গেছে। তো পরবর্তী কথা হলো যে এই স্যারের যে জিনিসটা, মানে আমাদের কোম্পানির এই যে আজকে যে মানে বেহাল দশা, সেই জায়গাটা কথা বলি। স্যার আজকে আমাদের কোম্পানির যে লেভেলে আসছে, এটা তো সম্পূর্ণ 100% আমাদের আমিন স্যার দায়ী। তার জলজন্ত প্রমাণ আমি তার প্রিজন সেলে
টোটাল 29 বার দেখা করছি, 29 বার, বিভিন্ন পারপাসে বিভিন্ন কারণে আমি দেখা করছি, তার কাছে গেছি। আমার নামে কখনো বিচার গেছে, মিথ্যা বিচার। এই নাজিমউদ্দিন জুয়েল, এই ইতর, এই বদমাশটা আমার নামে বিচার দিত, মিথ্যা বিচার দিত। স্যার ওগুলা ওই ফেসবুকের পোস্ট গুলা প্রিন্ট করে আমার স্যারের দিয়ে আসতো, আমি তো এগুলা ভাঙাইতে যেতাম, স্যার এটা ভুল, আপনি ভুল জানেন, আপনি ভুল বোঝানো হয়েছে, ভাঙা দিয়ে আসতাম। তো এইভাবে টোটাল 29 বার গেছি। বেশিরভাগ গেছিল মাহাতের প্রোগ্রাম করবো, এসি লাইন বা বিদ্যুতের লাইনটা লাগবে, স্যারের কাছে গেছি। তো ওই সময় এই যে যাওয়ার ভিতরে কিছু প্র্যাকটিস দেখতাম স্যারের, খুব বদ প্র্যাকটিস। সেটা কিরকম, আমি গেলেই উনি ম্যানেজমেন্ট 6 ফোরাম নিয়ে বাজে বাজে কমেন্টস করতো, উনি ম্যানেজমেন্ট নিয়ে বাজে বাজে, যে আমাদের লায়ন গোফরান বা জসিমুদ্দিন রানা বা সিনিয়র যারা ছিলেন সাইদুর রহমান, এদেরকে খুব বাজে বাজে কথা বলতো, খুব বাজে বাজে। আমি বস এগুলো কি বলেন, এগুলো আমার কাছে কেন বলেন? মিরর তুমি জেনে রাখো, উনি কিন্তু ওনারা এই টাইপের, এদেরকে সাবধান থাকবা। উনি কি করে গিবত জায়গায় এই লোকগুলোকে লজ্জা ফেলাই দিল, আস্তে আস্তে তারা বাধ্য করতে। আপনি জানেন এটা আমি বলেছিলাম যে যারা বিদেশে পলাতক আছে। আমি একটু ডিস্টার্ব করি বাইরে আপনারা, একটু পয়েন্টটা ভুলে যাব। আমরা আমাদের কাছে সম্মানিত গুরু রফিকুল আমিন সাহেব আমাদেরকে ট্রেনিং করাইছেন যে গিবত যিনি গায় তার মরা ভাইয়ের মানে গোস্ত খায়। তো যিনি আমাদেরকে ট্রেনিং করেছেন ওইটা আমাদের ভিতরে রাখতে চাইতেছি, কিন্তু উনি যদি আবার সেই গিবত গায় তাহলে ভাই আমি কিভাবে আপনাদের পক্ষে সমর্থন করব বা আপনার সাথে থাকবো? সরি ভাই, একটু ডিস্টার্ব করলাম। এখন দেখেন উনি কি করলো, ক্রাউন বা সিনিয়রদের নামে গিবত দেওয়া শুরু করলো। আমার চোখে দেখা বেনজির ভাই একবার তার ক্যাশের সম্পূর্ণ টাকা উত্তোলনে, যতটুকু শুনছি তার লাস্ট পুঁজিটুক ছিল ওইটুকু স্যারে বসে টিভিতে জমা দিয়ে আসে। আমার সামনে, আমি স্যারের সাথে কি একটা পারপাস গেছিলাম, ওনার কাছে বলছে স্যার, উনি তো ইমোশনাল লোক, যে আজকে খুব ধকল গেছে, টাকা পয়সা তুলছি, বসে জমা দিয়ে আসছি স্যার, কমপ্লিট, আমি এখন একটু গোসল টোসল ফ্রেশ হবো, হয়ে স্যার আমি কালকে আপনার সঙ্গে দেখা করবো। আচ্ছা ঠিক আছে যাও। কেবল বেরিতে গেছে, ফটকে ডাকতে বলছে, এ বেনজির এদিকে আসো। জি স্যার। তুমি নাকি বল মাহাতাব স্টেজে আমার নামে গিবত দাও, উল্টা পাল্টা বলো। তো বেনজির ভাই সহজ সরল মনে বলছে, স্যার এগুলো কি বলেন, আমি আপনার গিবত দেবো কেন? আমি স্যার কি ইসলামি করেন, এই বেদব তোর সঙ্গে আবার ইসলামি সফর করে, ও মা দেখে সিরিয়াস। এইভাবে করে এই বেনজির ভাইকে অপমান করে আমার সামনে। আমি বারবার, স্যার হলো খাটে বসা, আমি প্লাস্টিকের চেয়ারে স্যারের সামনে হাঁটুর উপর হাত দিয়ে মানে পায়ে ধরে বলছি, স্যার প্লিজ বেনজির ভাইকে আমরা শ্রদ্ধা করি, আমার সামনে ছোট করে না, সে যখন অপরাধ করেও তাকে প্লিজ আমার সামনে কিছু বললেন না, উনি লজ্জিত হবে। উনি এরকম করে করে ডায়মন্ডদেরকে ছোট বানাইছে, বিভিন্ন পারপাসে ডায়মন্ডদেরকে চোর বানাইছে, বাট পারপাসে। আশরাফুল আমিন কি কি করছে না করছে আমি জানি, আমি ম্যাক্সিমাম টাইমটা তার সঙ্গে লেগে থাকতাম। আমি জানি সে তার চাচার জন্য কি কি করছে, কতটা স্যাক্রিফাইস করছে, কতটা কালেক্ট করছে, কতটা মানুষকে চালাইছে, কতটা মোটিভেশন দিছে, সে করছে। আজকে আশরাফুল আমিন আমার বাজার লিমিটেড করছে বলে তাকে দোষারোপ দেয় ওই ডিটুকে অ্যাসোসিয়েটের ইঞ্জিনিয়ার শহীদুল হাসান বা আদার যারা আছে। আরে বাবারে, আমি তো মনে করি ভালো কাজ করছে। রফিকুল আমিন যে প্র্যাকটিসটা করাইছিল সেই প্র্যাকটিসটা উনি অব্যাহত রাখছে, রেখে আমাদের একটা সাইড রাখছে, না তো আরো ছড়া দিতাম। অনেক লোক যারা আমার বাজার লিমিটেড বা বিভিন্ন এমএলএম কোম্পানি বলছে যে ডায়মন্ড গুলা, আমি দোষ দেখি না, কারণ আমাদের প্র্যাকটিসটা তো ছিল এটার ভিতরে। একটা হসপিটাল যদি, বড় একটা হসপিটাল যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, কোনো কারণে বন্ধ হয় বা এমডি ক্ষতিগ্রস্ত হয় ওই হসপিটালের, তাহলে তাই ওই ডাক্তারগুলো কি করবে? ডাক্তারগুলো তো আরো ছোট ছোট কোনো না কোনো হসপিটালে ডাক্তারই করবে, সে তো মুচিগিরি করবে না, সে তো উকালতি করবে না, সে তো পুলিশগিরি করবে না, সে তো ডাক্তারই করবে। তা আমরা নেটওয়ার্কের এমএলএম যারা করছি, যারা গুরু রফিকুল আমিনের কাছে শিখছি এই 12 বছর যাবত, তাহলে আমরা কোথায় যাব? যখন ডেস্টিনি বন্ধ হয়েছে, আমি যেহেতু উকালতি পেশাতে সরে আসছি, আমার পক্ষে কোর্টে যাওয়া সম্ভব না, তা আমি প্র্যাকটিসটা কোথায় করবো? এমএলএম যে বুঝি, এমএলএমটা বুঝি, তাহলে আমি এমএলএম এ যাবো, সেটা আমার বাজার লিমিটেড হোক আর এই ইঞ্জিনিয়ার শহীদুলের বাজারকরণ.com হোক। উনি তো বাজারকরণ.com চালু করছে, তো ওইটাতে কেন অপরাধ হয় না? উনি তো ট্রেডিশনাল ভাবে এমএলএম করছে, এইটা একবার কথা ওঠে না। অথচ সে আমার বাজার লিমিটেড করছে, এই দোষটা ওঠে। আমার বাজার করুক, আমার বাজার তার কোনো দূরদর্শিতার জন্য বন্ধ হয় নাই, এটা বুঝতে হবে। আজকে বলা যায়, প্রকাশ্যে বলা যায়, সেটা হলো কি, উনি বিএনপি করেন, আশরাফুল আমিন বিএনপি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার আমার বাজার লিমিটেড ধ্বংস হয়েছে, আর কোনো কারণ না। উনি যথেষ্ট বিচক্ষণ, উনি এমএলএম করার মতো ক্ষমতা রাখেন, যথেষ্ট বিচক্ষণ উনি। ওটা ওই প্রসঙ্গে না যায়। তো এখন আমার কথা হলো, স্যারের যে গিবত গুলা, এই গিবত গুলো আস্তে 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 রুট লেভেল আসে, এসে এমন পর্যায়ে আমাদের ছোট ছোট ডাউনলাইন গুলো আমাদেরকে বলবো যে, বিলিভ ইট অর নট, দেখেন লাস্ট স্টেজ অর্থাৎ কোম্পানি, অর্থাৎ ম্যানেজমেন্ট বা কোম্পানি এবং রুট লেভেল, এই দুটার মাঝখানে মেলবন্ধন কিন্তু এই পিএইচডি গুলা, এই পিএইচডি গুলো আমরা খুঁটি দুই পক্ষে সেতু। এখন উনি চিন্তা করছে এই পিএইচডি গুলা, মানে ওনার হয়তো মনে মনে চিন্তা করলাম যে সারা 12 বছরে এই পিএইচডি একটা মরে নাই, সরে নাই। ওনার ধারণা 12 বছর পরে দেখবে পিএইচডি গুলো গায়েব নাই। হ্যাঁ, উনি এটা বুঝতেই পারেন যে এত পিএইচডি এখন সুযোগ আছে, এটা বুঝতে পারে নাই। কারণ বাবার ফিল্ডে ডায়মন্ডের দোষ দিচ্ছি না, ডায়মন্ড একটা লেভেলে চলে গেছে, তারা একটু রেস্টে যাবে, একটু গাছ ছেড়ে দেবে, এটাই স্বাভাবিক।
এটা আমরা হইলেও করতাম। আমরা পিএইচডি আর রুট লেভেলকে ঠেকাইতে হলে পিএইচডি লাগবে, কারণ বিনিয়োগ গুলো বেশিরভাগ মোটিভেশন গুলা আমরা পিএইচডি দিচ্ছি, এই জন্য ফেস করতে হয় আমাদেরকে। এই জন্য পিএইচডি চাইলেও আমরা সরতে পারিনি, বলাতে পারিনি। কিন্তু আমিন স্যার ধারণা ছিল যে আমি পিএইচডি গুলো সরাইতে পারি ভাবছি। ওনার এখন বর্তমান প্ল্যান সম্পূর্ণরূপে পিএইচডি দেরকে সরানো, হটানো। যদি এটা হটানো যায় তবে সম্ভব। আর উনি ডুপ্লিকেশনের কথা বলে, উনি ওনার ভয় যে আমি যদি না থাকি, ডেস্টিনি 2000 লিমিটেড যদি আশরাফুল আমিন চালায়, হ্যাঁ, তাহলে তো লিডারশিপ ব্যাহত হয়ে যাবে। আর বাবা আল্লাহ মাফ করুক, উনি সুস্থ থাকুক, আজীবন থাকুক, কিন্তু উনি যদি মারা যেত তাহলে ডেস্টিনি 2000 লিমিটেড কি কবর, ওনার সঙ্গে কি আমরা মিট করতাম, জুম মিটিং করতাম কবরে গিয়ে? আমার কথা হচ্ছে তাকে কবর যাকে আমরা জুম মিটিং করতাম, স্যার একটু দয়া করে গায়েবী আওয়াজ দিয়ে বলেন আমরা এমএলএম চালাবো কেমনে? তাহলে এমএলএম উনি ডুপ্লিকেশন করতে বলছে, আমরা ডুপ্লিকেট হই নাই। আমাদের, আমি না হই, আপনি না হন, কেউ না কেউ ম্যানেজমেন্ট পরিচালনার যোগ্যতা হয় নাই, অনেক আছে, অনেক সিনিয়রও ছিল, তারা কি পারতো না ডেস্টিনি 2000 লিমিটেডটা চালাইতে? তাহলে উনি ডুপ্লিকেশন কথা বলে, অথচ উনি ওনার তৈরি করা ডুপ্লিকেট লোকগুলাকে ওর দায়িত্ব দিতে রাজি না। ওনার ভয় হলো, ওরে বাবা যদি আমার ডুপ্লিকেশন লিডারশিপটা হারা যায়, ওই যে আমার আপলাইনের মতো, আমার আপলাইন সবার মতামত দিত, সিদ্ধান্ত তার, উনি সবার মতামত নেয়, সিদ্ধান্ত উনি চাপায় দেয়। আর স্বৈরতান্ত্রিক চিন্তা ভাবনা তার, কেন এগুলা করবে? উনি আজকে 12টা বছর আমরা অপেক্ষা রয়েছি। আমার একটা ধারণা ছিল যে ইফতারের একদম আগ মুহূর্তে কেমন অস্থির লাগে, যে আজানটা দেয়, যে পানিটা মুখে দিই বা খেজুরটা মুখে দিই, কতটা প্রশান্তি। আমাদের ধারণা ছিল রবিউল আলম স্যার বের হয়ে আসবে, একদম ইফতারের শেষ টাইমটা অস্থির লাগছিল। স্যার বের হওয়ার পরেই উনি হয়তো, আমরা মনে মনে একটা প্ল্যান ছিল যে 3-4 দিনটা রেস্ট নিবে, গোসল টোসল ঘুম টুম দিবে, দিয়ে আমাদের সকলকে ডাক দেবে, এই সব পিস গায়ে আসো, আমরা কথা বলি, কি হয়েছে দেখি আসো। অথচ উনি কোনো খবর নাই, উনি চলে গেল 8 দিন ডাইভার্টে। কেন ডাইভার্টে? ওইখানে কিন্তু কথা আছে, আপনাদেরকে বলে দিই যে এখানে আপনার ধরেন কথা 20 টাকা কালেক্ট হয়েছে, আমি একদম সুন্দর ব্যাখ্যাতে বলি এইটাই করছে এবং এইটাই সত্য। সেটা কি, হয়তো 20 টাকা কালেকশন হয়েছে, 20 টাকার ভিতরে 5 টাকা চলে গেছে আমিন স্যারের পকেটে, 5 টাকা চলে গেছে ইঞ্জিন শহীদুলের পকেটে, 5 টাকা আদালতে খরচ হয়েছে, হয়তোবা জামিনের জন্য দৌড়াদৌড়ি করছে, খরচ হতেই পারে। আর 5 টাকা খরচ হয়েছে তাদের ইন্ডাস্ট্রি করার পিছনে। উনি যে বলে, এই যে ইঞ্জিন শহীদুল যে বারবার বলে যে বিনিয়োগকারীদের নিয়ে আমরা বসছি, সাম্প্রতিক আমাদের ব্যবসা শুরু হবে, উনি কোন বিনিয়োগকারীদের কথা বলে? ডিস্ট্রিবিউটর তো বোঝেন, দুইটা ইমোশনাল শব্দ ইউজ করছে। এটা ইঞ্জিনিয়ার শহীদুলের খুব চালাকি একটা বৈশিষ্ট্য। সেটা কি, একটা হলো D2K অ্যাসোসিয়েট। D2K বলতে কিন্তু আমরা একসময় ডেস্টিনি 2000 লিমিটেডই বুঝতাম, D2K। তো এতদিন একটা মানুষের ধারণা ছিল D2K তার মানে আমাদের ডেস্টিনির একটা প্রতিষ্ঠান। এটা পার্সোনাল আমারও মাইন্ড ছিল এটা, যেটা আমাদের একটা প্রতিষ্ঠান D2K। আমি কোনদিন D2K বিরুদ্ধে কথা বলিনি, ভালো লাগতো। D2K হাজারো পোস্ট, আপনি কি জানেন যে বর্তমানে ফেসবুকে ডেস্টিনির তরুণ প্রজন্ম, এটা একমাত্র স্বত্বাধিকার আমি এখনো তাদের করি, পোস্টগুলো প্রোভাইড করি, আমি অ্যাপ্রুভ করে দিই। তা আমি D2K প্রত্যেকটা পোস্টগুলোকে আমি অ্যাপ্রুভ করতাম। এই লাস্ট কয়েকদিন আমি করি না, ভালো লাগে না। যখন দেখছি আমার ডেস্টিনি 2000 লিমিটেডের বিপক্ষেরা আমার 35 লক্ষ লোকের ক্ষতি করতেছে, তখন আমি তাদের 2-1টা প্রোগ্রাম ছাড়া কোনো আমি অ্যাপ্রুভ করি না। আমি স্যার কোনো কথা আমি অ্যাপ্রুভ করি, কেন করি না? কারণ এটা D2K অ্যাসোসিয়েট, এখন মানে D2K অ্যাসোসিয়েট, নট ডেস্টিনি 2000 লিমিটেড। এখন আমার কথা হচ্ছে এই D2K অ্যাসোসিয়েট তারা করতেছে, এখান থেকে ওই যে তারা কোম্পানি তৈরি করছে, এই বিনিয়োগকারী গুলো হলো সেই D2K অ্যাসোসিয়েটের, নট ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগকারী। এই বিনিয়োগকারী গুলো হলো তাদের বিনিয়োগকারী, তারা D2K বলতে বোঝাচ্ছে তাদের D2K। অথচ অনেকেই রুট লেভেলে যারা এতটা বোঝে না ক্লিয়ারলি, তারা মনে D2K অ্যাসোসিয়েট মানে ডেস্টিনি 2000 লিমিটেড, এটা বোঝানোর চেষ্টা করছি। কিছু পিএইচডি আছে আমাদের পরিচিত মহলে, কিছু পিএইচডি আছে, অনেক সম্পর্ক ভালো, পার্সোনালি তারা খুব ভালো, পার্সোনালি অনেক সুন্দর ভালো, তাদেরকে মানে এমন ভাবে মোটিভেট করছে, তারা উল্টা পাল্টা করতেছে। হ্যাঁ বাবা একটু পরে তো উল্টা পাল্টা করতেছে জায়গা, সরি আমার বাচ্চারা ডিস্টার্ব করছিলাম। তো যাও যে এখানে তারা এমন ভাবে মোটিভেট করছে, আমার ডাউনলাইন থেকে বা বিভিন্ন পিএইচডি বা রুট লেভেলের মোটিভেশন দিয়ে তারা নষ্ট করতেছে। তো যাক, এদিকার কথা বলবো না। এরপর আরেকটা কথা বলি, আমিন স্যারের ব্যাপারে একটু কথা বলি। আমি যেহেতু 29 বার গেছি বা অনেকের যাওয়া আসা দেখছি, ঘনিষ্ঠ লোকদের যাওয়া আসা দেখছি, এই কথাটা বলা উচিত না, তারপরও বলি, আর কিছুটা বলা লাগে প্রসঙ্গক্রমে। আমরা মানবতার জীবনযাপন করছি, আমরা এই 45 লক্ষ লোক মানবতার জীবনযাপন করছি। স্যার হয়তোবা শাব্দিক অর্থে জেলে, আমি আবার বলছি, স্যার হয়তো শাব্দিক অর্থে জেলে, উনি জেলে বন্দী ছিলেন 12 বছর, উনি কিন্তু এসি রুমে ছিলেন, উনি তো ভালো ছিলেন। যারা তার সঙ্গে দেখা করতে গেছে তার প্রত্যেকেই যার যার অঞ্চল থেকে প্রসিদ্ধ ফ্রেশ খাবার, ফরমালিন বিহীন খাবারটাই নিয়ে গেছে। স্যার কিন্তু কখনো আমাদের মধ্যে পচা দশা খাবার খান নাই, ঠিক আছে? ওনার কালেকশন হয়েছে, অর্থাৎ উনি সব দিক দিয়ে উনি ভালো ছিলেন। হয়তো শব্দের অর্থে উনি জেলখানায় ছিলেন বা বন্দী ছিলেন, বাট উনি আলহামদুলিল্লাহ ভালো ছিলেন। হ্যাঁ, কারণ 12 বছর জেল খাটার পরে যে নুরান চেহারা আমাদের স্যারকে আমরা পাইছি, এই চেহারা থাকে না। অন্য আসামিদের দেখেন
যারা আসলে 12 বছর জেল খেয়ে বের হয় তাদের চেহারা কেমন হয়, আর আমাদের স্যার দেখেন সত্যি নুরান চেহারা, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কিন্তু ওনার এই নুরান চেহারাটা এসে যদি আমাদের সঙ্গে উল্টাপাল্টা করে তাহলে ভালো লাগে না, ঠিক আছে। এটা আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে কথাগুলো উঠে আসে রফিকুল আমিন স্যার যে ওনার সম্পর্কিত যে বিষয়গুলো উঠে আসছে আর কি। তা আমি যদি বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করতে চাই, যে এই গোষ্ঠীটাকে নিয়ে উনি এখন প্রোগ্রামগুলো করছেন বা যাদেরকে নিয়ে উনি এখন আছেন, তো সেই গোষ্ঠীটা আমি যদি মনে করি তারাই এই আমাদের এমডি স্যারকে বা যিনি আমাদের স্যার তাকে ওনারা ডাইভার্ট করেছেন, তারা ওনারা চক্রান্তের মধ্যে ফেলেছেন, এই ধরনের একটা অবস্থার মধ্যে ফেলে দিয়ে আজকে ওনাকে এটা বিপদের মধ্যে রেখেছেন। আমি যদি ব্যাপারটা এভাবে বলি, আপনারা কি বলবেন? এখানে একটা কথা আছে, দুইটা কারণ। একটা হলো স্যার হয়তো তাদের দ্বারা বায়োস্ট, ওকে ডান, আমি মেনে নিলাম যে স্যার হয়তো তাদের দ্বারা বায়োস্ট, কারণ তারা আষ্টে পৃষ্ঠে স্যারকে এমন ভাবে ঘিরে রাখছে, স্যারের ডানে ভাবে দুনিয়া জগতে আর কারোর কথা শুনতে দিচ্ছে না। ওই স্যারেরই একটা গল্প শুনছিলাম, ওই যে হাতির গল্প, 6 ফিট ব্রেনটা আটকায় দেওয়া, স্যারের কিন্তু 6 ফিটের ভিতরে আটকা ফেলছে, বৈশাখীর ভিতরে আটকা ফেলছে ওই বিনিয়োগকারীগুলা ডিডুকাস দিয়েছে। এটা একটা ফ্যাক্ট, এটা অস্বীকার করার উপায় নাই, এটা সত্য কথা যে স্যারের ব্রেনটাকে এমন ভাবে মোটিভেট করছে, তারা মোটিভেট করে হাইলাইট করে তাকে ওই দিকে আটকে রাখছে, এদিকে আসতে দিচ্ছে না, এবং আমাদের সম্পর্কে এমন কিছু তথ্য উপস্থাপন করছে স্যার শুধু ভুলই বোঝে। এই স্যার কিন্তু জেলখানা থেকে বের হওয়ার পরে উনি কিন্তু আমাকে একবার ডাকছিলেন মামুন ভাইয়ের মাধ্যমে, যে মিলনকে ডাকো, মিলনকে দরকার। কেন স্যার কি করছে, ও লাইভে আমার নামে একটা বাজে কথা বলছে। অদ্ভুত মজার ব্যাপার হলো, আমি বিগত 12 বছরে শুধুমাত্র যে আমাদের সেদিকে একটা প্রোগ্রাম হলো প্রতিষ্ঠা বার্ষিকী, এছাড়া আমি ডেস্টিনি নিয়ে কোনো লাইভ করি নাই। অথচ আমার নামে কথা হচ্ছে, আমি নাকি বলে যাকে এটা প্রকাশ্যে বললাম না, মানে আমি স্যার যদি 200 টাকাও চুরি করে বলেই দিই, আমি নাকি এই কথা বলছি যে স্যার যদি 200 টাকা চুরি করে তারা গাছে বেঁধে পিটাবো, নাউজুবিল্লাহ, আমি বলে এই কথা বলছি ফেসবুক লাইভে। এটা ইঞ্জিনিয়ার সজীবরা বিচার দিচ্ছে। আমি ইঞ্জিনিয়ার সজীবকে ফোন দিছিলাম, ফোন ধরে নাই, ধরলে তো দুটো কথা বলতাম, ওনার মেসেঞ্জার কল দিছি, তার দুটো নাম্বার কল ছিল, ফোন ধরে নাই। তো যা হোক, যেটা বলতেছিলাম যে একটা হলো স্যারকে আষ্টে পৃষ্ঠে জড়া রাখছে, এটা একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত হলো স্যার নিজেও আটকে আছে মানে দুইটা কারণে, মানে স্যারের প্ল্যানের মধ্যে বলতে হয়, স্যার বলছে না 2টা ফেজে কাজ করবো, 1 নাম্বার ফেজের আবার 2টা ফেজ, 2 নাম্বার ফেজের আবার 2টা ফেজ। তো স্যার ওই ফেজ গুলোই বলি যে উনার একটা লাস্ট পৃষ্ঠে জড়া রাখছে, এটা একটা সেক্টর। দ্বিতীয় হলো স্যারের কিছু ভুল আছে, ভুল না, স্যারের কিছু কর্ম আছে। যেমন এই কর্মের ভিতরে একটা হলো যে টাকাগুলো কালেকশন হয়েছে, কিছু টাকা স্যারে ভোগ করছে, এটা কেউ মানুক আর না মানুক, স্যার কিছু ভোগ করছে, ঠিক আছে। ভোগ করার কারণে উনি নিজেও মুখ ফুটে অনেক কিছু বলতে পারে না, উনিও ইঞ্জিনিয়ার শহীদুল তথা ডিটুকের কাছে আটকা, উনি আটকাছে, এটা মানতে হবে। এই জন্য স্যারও কিছু বলতে পারছে, আটকে গেছে, ঠিক আছে। তো এইটার ব্যাপার। আর দ্বিতীয় কারণে দ্বিতীয় ফেজটা হলো যে রফিকুল আমিন স্যার বের হওয়ার পর জানছে যে আসলে এই কোম্পানির জন্য আমি আবার কাম ব্যাক করি, তাহলে আমার অনেক টাকা শোধ করতে হবে, আমি শোধ করার টাকা পাবো কই, উনি একটা ভয় কাজ করতেছে। যদিও উনার বোঝা উচিত যে 2000 সালে উনি 0 হাতে শুরু করছিল, আর 2025 সালে কিন্তু উনি 45 লক্ষ লোক শুরু করতে পারতো, উনার খুঁটির অভাব ছিল না। আমি স্যারের প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখে বলছি, স্যার আমাদের হেদায়েত হোক, স্যার ফিরে আসুক, স্যার আমাদের টোটাল 45 লক্ষ লোকের চিন্তা করুক, উনি মাথার মুকুট হয়ে থাকবে, উনি মাথার মুকুট হয়ে থাকবে। আর যদি না হয়, ওই যে আমি এমদাদ ভাই একটা কথা বলছিল, কিন্তু সুন্দর একটা কথা বলছে যে শেখ মুজিব যদি তখন রাজনৈতিক দল গঠন না করতেন, উনি যদি নির্বাচনে না আসতেন বা দল ক্ষমতা কি বলে দেশের ক্ষমতা না আসতেন, তাহলে উনি আজীবন এই জাতীয় জনগোষ্ঠী থাকতো, কেউ ভেটো দিত না, ভালো না লাগলে ভেটো দিত না। কিন্তু সেকেন্ড দফা এসে কি হয়েছে, উনি যেমন তেমন ছিল, উনাকে আরো বেশি পচাইছে তার মেয়ে বা তার বংশধর, এমন পচাইছে। এখন দেখেন রফিকুল আমিন স্যার, উনি আমাদের গুরু, উনি গুরু হিসেবেই থাকতেন বা থাকবে, ঠিক আছে। এখন উনি হয়তো একসময় আইনি জটিলতার কারণে হয়তো ডিস্ট্রিক্ট লিমিটেড দায়িত্ব নিতে পারতেছে না, হোক না আশরাফুল আমিন বা ABCD XYZ কেউ দায়িত্ব নিক, সমস্যা কি, উনি অন্তরালে থাকুক না, থেকে উনি পরামর্শ দিক। তো উনি যখন এক্ষেত্রে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে মনে করেন উনি যাদের চক্রের মধ্যে এখন আটকে আছে তাদের সংখ্যা কত হবে? 5000 না 10,000 হবে? আরে না, খুব বেশি না, এদের সংখ্যা খুব বেশি। আমার মনে হয় না যে 2-2,500 রুপি আছে, হাতে গোনা কিছু লোক। আমি একটা কথা বলি, ভাই আমি একটা কথা বলি, খেয়াল করেন। আসলে আপনার পৃথিবীতে দেখবেন, আপনার বড় বড় যারা আপনার নাম করা ব্যক্তিরা শেষ মুহূর্তে এসে এমন কিছু কর্মকাণ্ড করে, সারা জীবনের যে কষ্টের ফসল, ওই আপনার ওই যে বড় ফুটবল খেলোয়াড় যেমন ম্যারাডোনা বা এরা যে লাস্টের দিকে তাদের বিদায়টা কিভাবে হয়েছিল,
মানে অ্যাটিটিউডটা সারা বছর সে ঠিক রাখে, কিন্তু শেষ মুহূর্তে এসে আর অ্যাটিটিউডটা ঠিক রাখতে পারে। আপনার একটা জিনিস বলি, ওইখানে 500 আর 5000-এর সমস্যা নাই। সমস্যাটা হলে আপনি কিন্তু বুঝতে হবে তারা আপনি বুঝেন ওই যে একটা পিএইচডি মানে কি, অন্তত পক্ষে তার সাথে অ্যাভারেজে না হইলেও 2000 লোকের লিডার, আর একজন সুখদেব সাইকেল হোল্ডার, এইরকম 150 সুখদেব সাইকেল হোল্ডার যদি ওনার কান্দে হাত দিয়ে আনে, তাহলে উনি কতটুকু পছন্দ করছে দীর্ঘ এই 2012 সালের এই আগের রফিকুল আমিন সাহেবের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, আর এখন কোথায় তলা নিতে গেছে, বাকি তলা নিতে গেছে 26 মার্চে, যে উনি পজিটিভ অ্যাটিটিউড আমাদেরকে শিখাইছে, যে উনি পজিটিভ অ্যাটিটিউড লস কইরা যে মানে বক্তব্য দিছে, তাতে বাংলাদেশের আপনার এই 99% ডিস্ট্রিবিউটরই হতবাক হয়ে গেছে যে উনি কি সেই রফিকুল আমিন যার কথা শুনলে আমরা টাকা দিয়ে যায় শুনতাম। একটা জিনিস কিন্তু বুঝতে হবে, কারণ রফিকুল আমিন সাহেবকে আমরা যখন ওইখানে যে তাকে বললাম, তাকে আমন্ত্রণ জানাইলাম, সে কি বলছে, আমি যাব পরে, আমি পারিবারিক কাজের জন্য যাইতে পারতেছি না। এবং তারা কিন্তু আশরাফ ভাই উনি যখন প্ল্যান দেখায় একটা, আমাদের ডিস্ট্রিবিউটেড পিএইচডি ফোরামে কিন্তু একটা প্ল্যান দেখাইছে, মার্কেটিং প্ল্যান। আমি কিন্তু ওনার মার্কেটিং প্ল্যান শুধু শুনছি, বাট নেই নাই। কেন নেই নাই? কারণ উনি ওনার কাছে আশরাফুল আমিন গেছে মার্কেটিং প্ল্যান নিয়ে বসছে, উনি জিজ্ঞাসা করছে যে এই করে 72-73-এর 173-এর ধারা মতে এই মোতাবেক আমাদের কোম্পানি চালু হইতে পারে, তাহলে চালু করো, সবকিছু ঠিক আছে, সমস্যা নাই, এমএলএম এর লাইসেন্সের দরকার নাই, তাহলে তুমি এমএলএম এর লাইসেন্স দিয়া তুমি স্টেটমেন্ট বাই করো। এবং ওনারা জিজ্ঞাসা করছি আমি পিএইচডি মিটিং এ, আপনি তো ওনাকে বলছেন এই লাইন দিতে এটা দিতে, তাহলে আবার মার্কেটিং প্ল্যান বলছেন, উনি জিজ্ঞাসা করছে কার মার্কেটিং প্ল্যান দিব, কোনটা দিব, কারণ তুমি যেটা করছো এটা দাও। তাইলে উনি যখন ওইটা দিছে, এখানে আশরাফুল আমিনের অর্ডার দিছে এবং এমএলএম এর লাইসেন্স জমা দিয়ে স্টেটমেন্ট বের করতে, তাহলে আমি ওনারা জিজ্ঞাসা করলাম আপনি কেন প্ল্যান দেখাইতেছেন, বলে আমি যদি যখন আপনার ক্ষমতা পাই মানে দায়িত্বে আসি, তাহলে আপনি দায়িত্বে আসলে আসবেন, তাইলে এই মার্কেটিং প্ল্যান এখন দেখানোর দরকারটা কি? আমার কথা হলো উনি যদি ক্লিয়ার থাকতো তাহলে আশরাফুল আমিন বলতো তুমি আমার এই মার্কেটিং প্ল্যান যোগ করো, আমি মার্কেটিং প্ল্যান কোনটা আমি এটা বলবো না, আমি ধরে নিলাম রফিকুল আমিনের সাহেবটা বেস্ট, তাইলে উনি কেন আশরাফুল আমিনকে বললো না তুমি এই মার্কেটিং প্ল্যান অ্যাড করো? হ্যাঁ, তাহলে উনি বলছে তুমি এইটা জমা দাও। তার মানে কি ওনার ইন্টেনশনটাই খারাপ ছিল, যে লাইসেন্সটা হয়তো করতে পারবে না। আশরাফুল আমিন সহ যে তারা যে বোর্ডের যে উনি নিয়ন্ত্রণ নিছে, কিছু বোর্ডের যে বোর্ড নিয়ন্ত্রণ নিছে, উনি ধারণা ছিল এই বোর্ডের থেকে নিতে পারবো না, বাট আশরাফুল আমিন ঠিকই আপনার ফাঁকে ফাঁকে বোর্ডের অনুমোদন করে নিয়ে এমএলএম এর লাইসেন্স যখন জমা দিছে, তখন ওনার মাথা গরম হয়ে গেছে, তখন শহীদের মাথা গরম হয়ে গেছে। আপনি দেখেন এই গন্ডগোলটা করার পরে উনি গেল যে তালা মারতে। কেন ভাই, কোন তালা মারবেন? আপনি কি জানেন এই যে ডেস্টিনি আলী সেন্টারের অফিসটা কিন্তু এখন সরকারি, যেহেতু আদালত বোর্ড গঠন করে দিছে, আদালতের থেকে আপনার চেয়ারম্যান নিয়োগ মানে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিছে, তাহলে আদালত যেহেতু বোর্ডের কাজের আদালতের অর্ডারে আপনার বোর্ডের কাজ করে, তাহলে কি ভাই ওয়ান কাইন্ড অফ ডেস্টিনির অফিসটা কি সরকারি না? তাহলে আপনি কিভাবে তালা মারেন? তা আমার ধারণা উনি ইমোশনালি বলে ফেলে ওখানে যে ওনার আল্লাহ দিলে মানে হিতে হিত জ্ঞান ব্যাক করছে যে না আমি এখন এরকম আচরণ করা ঠিক না। এরপরে উনি বলছেন এখানে কারা দুষ্কৃতিকারী, এখানে কারা দুষ্কৃতিকারী এটা বলেন। আমরা পিএইচডি ডেস্টিনি থেকে ঘরের খাইয়া বাড়ির খাইয়া না খাইয়া সকাল সন্ধ্যায় উপবস্থায় আমরা যাই সহযোগিতা করতেছি, আমাদের কাছে কি পাওয়ার আছে, ক্ষমতা আছে? আমাদের কাজটা কি? আমরা তিত্তে কাকের মতো 45 লক্ষ ডিস্ট্রিবিউটর চাইয়া দিয়েছে কখন ডেস্টিনি চালু হবে। আপনি যদি ডেস্টিনি চালু করতে দেরি করেন তাহলে মানুষকে সাথে প্রতারণা করছেন কেন? মানুষকে কেন দেখাইছেন ডেস্টিনি আজীবনের প্রতিষ্ঠান? আপনি মারা যাবেন, আপনার পরবর্তী জেনারেশন এখান থেকে ইনকাম নিবে। কেন আমরা অন্য কোন জায়গায় আপনার ক্যারিয়ার ফলায় দিয়ে আমরা এখানে এসে ক্যারিয়ার গঠন করছি? আপনি জবাব দেন। এখনো সময় আছে, আমাদের এমডি স্যারের প্রতি সম্মানিত এখনো সম্মান দেখায় বলছি যে আপনি এই মানুষের প্রতি মনুষ্যত্ব বোধটা আপনার ভিতরে তৈরি করেন, মানুষের ভালোবাসার মূল্যায়ন করেন, এখনো করেন। আর এখানে আপনার দেখবেন এরপরে পিএইচডি মিটিং ডাক দিচ্ছেন, ভালো কথা ভাই। পিএইচডি মিটিং কি সাইকেল হোল্ডার পিএইচডি সব? কয়জন ছিল কয়জন ছিল? কয়জনে আপনার পোলার পাইছে কথা বলতে দিছে? আমি ঢুকছি, আরেকজন ঢুকছে, হেরে বাই করে দিছে।
আবার দেখছে যখন ছিঁড়ছে তারে বাড়ি করে দিছে, আবার লিঙ্ক পরিবর্তন করছে। এরপরে 500 লোক আসিল, কিরে ভাই আপনি কত হাজার সৈন্য আর একজন জেনারেলের মূল্যায়ন হবে? আপনার 400-500 লোক আপনার লেভেলদারি সুখদেব সাইকেল হোল্ডার আর একজন পিএইচডির মূল্যায়নটা কোন জায়গায়? আপনি যে এই কাজটা করতেছেন, এই যে মানুষ কি বোঝে না, মানুষ কি হাসে না, মানুষ কি আপনার ইন্টেনশন বোঝে না, মানুষ কি এখনো কি বলদ রয়ে গেছে? আরে ভাই কালকের শিশু তো আজকে কিন্তু বাবা, আজকের শিশু কিন্তু আগামী দিনের বাবা। আপনার সাথে সম্মান আপনি কেন রাখবে? যখন আপনি আমাকে যে স্বপ্ন দেখাইছেন, আপনি আমার অস্তিত্ব ধ্বংস করে লাইছেন। আজকে আমি আমার অস্তিত্ব ধ্বংস করে লাইছি এই ডেস্টিনির কারণে। আপনি স্বপ্ন দেখাইছেন, আপনি সেখানে মানুষের রিজিকের ভিতরে আঘাত দিচ্ছেন। আপনি একজন রফিকুল আমিন 45 লক্ষ লোকের রিজিকের মধ্যে বাধা দিচ্ছেন। ডেস্টিনি বন্ধ করা, ডেস্টিনি স্টেটমেন্ট বেরোবে, সেখানে আপনি হাত দিচ্ছেন। তাহলে আপনি এটা জবাব দিবেন কি? আপনাকে কেন মানুষ পীর মানবে ভাই? বুঝছেন, উনি ট্রেনিং করেছে ট্রেডিশনাল সিস্টেমের লিডার, কথা শুনতে বাধ্য, যেটা হলো টাইটেল, আর কনসেন্ট হলো মানে আগ্রহী লিডার মানতে। আপনি ওনাকে আগ্রহী, ওনাকে লিডার মানবো, ওনাকে সম্মান করব। কিন্তু আমি দেখতেছি আমার পেটে ভাত নাই, আমি অপমানিত হইতেছি, আমি বঞ্চিত হয়েছি। আমি আজকে 4 বছর বাড়িতে যাইতে পারি না মানুষের টাকার কারণে। আমি নিজের বাচ্চা মারা গেছে তার মিলাদ পড়াইতে পারি না, আমার মা মারা গেছে চিকিৎসার খরচ দিতে পারি না, আমার বাবা মারা গেছে চিকিৎসা করাইতে পারি নাই, আমি বাসা ভাড়া দিতে পারি না, আমি 2 মাস পর বাসা ছেড়ে দিতে হইতেছে। আপনি যে স্বপ্ন দেখানোর কারণেতেই ঘটনাটা ঘটছে। তাইলে আপনি এটা মূল্যায়ন করলেন না কেন? আপনি মানুষের ভালোবাসার মূল্যায়ন করছেন। আসেন, আমি বিনীত এই প্রোগ্রামের মাধ্যমে জনাব রফিকুল আমিন সাহেবকে অনুরোধ করব, দয়া করে আপনি আপনার সম্মান ফিরিয়ে নেন, সম্মানকে পুনঃস্থাপন করেন। মানে এই যে লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটরকে মূল্যায়ন করেন, পিএইচডি দেরকে তো মূল্যায়নই করে না। পিএইচডি দেরকে মূল্যায়ন করেন যারা সিনিয়র আছে। আপনি দেখেন ওইখানে যে প্রোগ্রামগুলো হইতেছে আপনার ডিটিকে অ্যাসোসিয়েটেড, উনি তাদাম গল্প করার পরে উনি একজনের আইনে কিন্তু সার্টিফিকেট দেয়। কারে? জুবাইর সোহেল। আপনি কি জানেন 6 ফোরাম জুবাইর সোহেল আপনার পক্ষে থাকবে? কারণ আপনি টি প্ল্যান্টেশন যখন নিয়ে আইছেন, এই জুবাইর সোহেল করে 10 কোটি টাকা করে দিয়েছেন 6 ফোরামের। তারা এই 10 কোটি টাকা নিয়ে এক একজন এখন 1-1.5 কোটি টাকার মালিক। তারা তাদাম সুযোগ সুবিধা নিছে। আজকে সেই জুবাইর সোহেলের দিয়ে আপনি ইনোসেন্ট বাচ্চাদের কাছে আপনি কনফার্ম আপনার সার্টিফিকেট নিতেছেন। আমিন ভাই যা বললে জিন্দাবাদ। কাকে বলতেছে? যেখান থেকে যাদের নিছে, যারা 6 ফোরাম বলে, যেগুলো ডায়মন্ড তার পক্ষে কথা বলতেছে, প্রত্যেকে আপনার ঋণ খেলাপি এবং এখানে সুবিধা ভোগ করছে। এটা একটা চক্র। এই চক্র আমাদেরকে মাথার উপরে কাটার লেখা মানে কাটাল ভাঙছে, আমাদেরকে কাটাল ভাঙছে। বিনিয়োগকৃত প্রোডাক্ট কোন এমএলএম কোম্পানির প্রোডাক্ট? এখানে আমার একটা কথা বলি, একটু সেটা হলো কি যে মাঝখানে আবার একটা জিনিস দেখেন, মানে একটু পুরো কথা যে স্যার যখন বের হইলো আমরা অনেকে অধীর আগ্রহ ছিলাম যে স্যার আসছে, ঠিক আছে আমাদের হয়তো আবার একটা সঠিক সমাধান হবে, আমাদের লাইফটা আবার আগের মতো হবে। উনি কি করলো, ভালো তো হওয়া দূরের কথা, একটা ক্ষতি করে গেছে, বড় বড় ক্ষতি। 12 বছর কিন্তু অনেক ডিস্ট্রিবিউটর বা অনেক বিনিয়োগকারী মানে এটা নেগেটিভের ভিতরে পজিটিভ বলি ঘুমায় পড়ছিল, একটা চুপচাপ ঠান্ডা একটা পরিবেশে চলে আসছিল, ঠিক আছে। উনি বের হওয়ার পর আমরা কিন্তু ওনার সরব হওয়ার কারণে উনি মার্চ মাসে টাকা দেবেন, এই যে বক্তব্যটা দিলেন, মার্চ মাসে টাকা দেবে বক্তব্য দিয়ে কি করলেন, উনি চুপ হয়ে গেল। আমরা এই তথ্যটা পেয়ে মানে তার এখনো আমরা আমিন স্যারকে কতটা মানি যে উনি যখন বলছে মার্চ মাসে টাকা দেবো না, কথা বিলিভ করছি, বিলিভ করে রুট টেবিলে একটা গুড নিউজ ছড়া দিলাম যে আপনারা নিশ্চিন্ত থাকেন, মার্চ মাস থেকে তাওয়া শুরু হবে, যারা আগে যাবে আগে পাবেন, ভিত্তিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ, টেনশন করেন না। এই লোকগুলো আমি ঘুম হারাম করছে আমাদের, এই লোকগুলো আবার কত বছর ঘুম পাড়াবো এখন? তাহলে এই সর্বনাশা কেন করলেন? তাহলে এখন তো স্যার বলছেন যে 2 বছর সময় লাগবে, 2 বছর। এটা চালাকি, এটা হলো লং প্রসেস। অর্থাৎ এই 2 বছর থামে রেখে আস্তে আস্তে ডিটুকে অ্যাসোসিয়েট ডেভেলপ করবে, ডেস্টিনি 2000 লিমিটেড পাইথন নিয়ে আসবে। এটা আমি বলেছিলাম, আপনি লিখে রাখেন। এখানে ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতি মানুষের ভালোবাসার যে আবেগ, এই আবেগটাকে পুঁজি করেই তাদের স্বার্থ হাসিল করার জন্য ওই কাজ করতেছে। কারণ এখন আপনার পিএইচডি ডায়মন্ডের 12,000 টাকার ওই যে আপনার প্যাকেজ জমা দিবে না, 12,000 টাকা করে মানে ইয়ে দিয়া, লাখ লাখ টাকা তো দিবে না, 100 টাকা 1800 টাকা দেয়, এটা তো আপনার পিএইচডিও দিবে না। এখন আগে ডিস্ট্রিবিউটররা দিবে না, এখানে সুখদেবের মতো লোকেরা নিবে মাঠের থেকে, নতুন লোকদের কাছ থেকে। এখন এরা তো দিবে না, নেটওয়ার্ক মার্কেটিং তো এখন বুঝে পিএইচডিরা।
কোন কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং, কোনটা গেমলিং, এগুলো বুঝে তো। এই 12 বছর আমি দুইটা অডিও পাইলাম। একটা হচ্ছে 26শে মার্চে যে ঘটনাটা ঘটেছে তার আগের দিন রাতের একটা ওনাদের এই অডিও আমরা পেয়েছি। অডিওটা আপনারা শুনেছেন অবশ্য নিশ্চয়ই। তো সেখানে কয়েকজন ব্যক্তি, বিশেষ করে ইঞ্জিনিয়ার শহীদ, তারপরে সিরাজুল মনির, তারপরে আরো দুই একজন, এবং আমাদের রফিকুল আমিন স্যারের যে কথাবার্তাগুলো আসছে, তো নিঃসন্দেহে এগুলো কিন্তু রুট লেভেলে চলে যাচ্ছে, সবাই শুনতেছে। আলটিমেটলি যাদেরকে আমরা মাথার উপরে রাখছি, যাদেরকে আমরা সারা জীবন সম্মান করে আসছি, তো তাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং লাস্টে ওই যে কি মিয়াজি, একজন নাম মিয়াজি, কি যেন নাম, যে একটা কি বলে মার্কেটিং প্ল্যান, সালমানি মিয়াজি। আমার তো জানতে ইচ্ছা করে ওনার ডেস্টিনির বিজনেস পজিশন কি। উনি একটা প্ল্যান আপনারা সেটা শুনছেন নিশ্চয়ই। তো এখন যে বিষয়টা বলছি, আমি কেন আজকে লাইভে বা আপনাদেরকে নিয়ে প্রোগ্রামগুলো করছি, কারণ আমি শুধু পিএইচডি না, আমি কিন্তু ডেস্টিনিতে ট্রেনার হিসেবে কিন্তু আমি অনেক বড় কিছু কাজ করেছি, ভূমিকা রেখেছি সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও। কারণ আমার ভিডিও সিডি ছিল, আপনারা জানেন, বিজনেস সেমিনারের উপর সিডি ছিল, যে সিডি থেকে সবাই জয়েন করেছে দেশে বিদেশে। তারপর আমি লাইভ সব জায়গায় দেশে বিদেশে ট্রেনিং করিয়েছি। সবকিছু মিলিয়ে কিন্তু লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর যারা আমাকে যথেষ্ট এখনো সম্মান করে, এখনো আমাকে কন্ট্যাক্ট করে। এখন দেখেন এই সমস্ত বিভ্রান্তিমূলক যে চক্রান্তমূলক যে অডিওগুলা, ভিডিওগুলা, যে প্রোগ্রামগুলা ফ্লাশ হচ্ছে, তো এবং এটার সাথে সাথে স্যাররা বের হওয়ার পর প্রত্যাশিত যে বিষয়গুলো সেগুলো ওনারা করেন নাই। বিশেষ করে ওনারা, এই যে আপনারা বলেছেন, দুজনে বলেছেন, ওনারা বের হওয়ার পর আমরা সবাই আশা করেছিলাম ওনারা সকল পিএইচডিদেরকে ডেকে, ডায়মন্ডদেরকে ডেকে, এক্সিকিউটিভদেরকে ডেকে ওনারা প্রোগ্রাম করবেন, দিক নির্দেশনা দিবেন, সেন্ট্রালি সারা দেশে প্রোগ্রাম করবেন। এভাবে সবার মধ্যে একটা আস্থা ফিরে আসতো। এবং সত্যিকার ভাবে আমরা কিন্তু যখন আদালতের এই নির্দেশনা যে বোর্ডটা তৈরি হয়েছে, সেই বোর্ডের কার্যক্রমের মাধ্যমে সার্ভার ওপেন হলো বা অনেকটুকু কাজ এগিয়ে গেল, আমরা কিন্তু একটা আশা সঞ্চারিত হয়েছিল। আমরা সবাইকে বলছিলাম, যখন বলছিল বিনিয়োগের টাকা কখন ফেরত দিবেন, তখন তাদেরকে আমরা বলছিলাম যে আমরা ডেস্টিনিটাকে আগে রক্ষা করি, আমরা ইনকামটা চালু করি, আশা করছি এবার বিনিয়োগের টাকা দেওয়ার রাস্তাটা খুলে যাবে। তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু এরকম একটা আশা করে সামনে আগাচ্ছিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গুটি কিছু মানুষের জন্য, তো অল্প কিছু মানুষের জন্য উনি আটকে বসে আছেন আজকে, যেখানে 45 লক্ষ মানুষ আজকে ওনার দিকে চেয়ে আছেন। আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি ওখানে আটকে থাকেন তাহলে 45 লক্ষ মানুষ কতদিন অপেক্ষা করবে, বা তারা শেষ পর্যন্ত আসলে কোন ভূমিকায় যাবে? তাহলে আলটিমেটলি আমরা কি আমাদের স্যারকে হারাইলাম, বা আমরা কি সবকিছু হারাইলাম, বা কোন জায়গায় আমরা আছি? আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই বিষয়ে যদি একটু কিছু বলেন। বিষয়টা হলো যে আসলে তো আমরা হারাইলাম কি পাইলাম এটা বোঝার ক্ষমতা কি আমাদের হয় নাই? আমাদের কি হয় নাই? আমি কয়েকটা পয়েন্ট বলছি আপনাদের। 1 নম্বর, যদি উনি ডেস্টিনি রানিং রাখতো, মানুষের মায়া মমতা যদি বুঝতো, ওনার ভিতরে যদি মনুষ্যত্ববোধ থাকতো, মানুষের ভালোবাসা যদি মূল্যায়ন করতো, তাহলে এক ডাকে 2012 সালের ডেস্টিনি চালু রাখা দিত। যা সব তোমরা প্রতিষ্ঠান চালু রাখাও, যে কোনো অবস্থাতেই আমার এই লোকগুলি বাঁচুক। 1 নম্বর। 2 নম্বর হইলো, উনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনার কথা পক্ষে বিপক্ষে গেছে। 2 নম্বর পয়েন্ট হলো, ডেস্টিনি চালু করার জন্য আদালতে গেল, কিন্তু আদালত আপিল করলো যে ডেস্টিনি মানে অবসায়ন ঘটানোর জন্য। একটা কোম্পানির প্রতিষ্ঠানের এতগুলা লোকের, 45 লক্ষ লোকের নেতা এই কাজটা কি করতে পারে যে ডেস্টিনি অবসায়ন করা হোক? কি করা মানে কারণ কি? কারণ আপনি ওই সেক্রেটারি মিজানকে কেন এরা নিছে? ভাই এগুলি হাস্যকর বিষয় না? খুবই হাস্যকর বিষয়। মানুষের সাথে একটা মানে রসিকতা করা, রং তামাশা করা। একটা প্রতিষ্ঠান যখন আপনার এইভাবে আগাইতেছে, বোর্ড আদালতের দ্বারা বোর্ড গঠিত, বোর্ড উনি আদালতকে অস্বীকার করতে পারতেছে না, ওইটা অস্বীকার করতে পারে না, কারণ বেআইনি হবে, এই জন্য অস্বীকার করে নাই। কিন্তু বিভিন্ন ভাবে আদালতের আপনার বোর্ডের সদস্যদেরকে উনি কনভিন্স করে ফেলছে, বায়াস করছে, এটা তো বোঝা যায়। এবং পরবর্তীতে যখন আপনার জমা দিল, সেখানে আইসা উনি কি করলো, কেন জমা দিল? এই কারণে আপনার আলী সেন্টার দখল করো। ওরে ভাই, আমাদের বরিশালের ভাষা রে ভাই,
বরিশালের কথা আছে, একজন স্বামী তার স্ত্রী স্বামীরে বলতেছে, তুমি সকাল বিকাল আমার সাথে খালি খেত খেত করো কেন, রাখলে রাখো, না রাখলে না করে দাও। বলে তুমি জানো না আমার ভাব দেখে তোমাদের রাখুন কিনা, রফিকুল আমিন প্রতিষ্ঠান চালাইবো কিনা। ভাই আপনি পিএইচডি বোঝেন না? আপনাদের দরকার তখনই হবে যদি উনি আপনার কাছ থেকে মজা নেয়, আপনাদের প্রয়োজন হয় তখন আপনাদের তেল দিবে। আমি এমদাদ জেলখানায় বসে তারে পাবলিকেতে টাকা উঠে দিছি। ওনার দুর্বলতা, যেদিন মায়া মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, ওই দিন আমারে ফোন করছে, তার এক সপ্তাহ পরে যে ওনার পকেটে 10 লাখ টাকা ঢুকছে, আমার মাধ্যমে টাকা ঢুকেছে 10 লাখ। কারণ উনি ফোন কেন করছে বুঝেন তো? আমি তো এখান থেকে 10 টাকা কমিশন খাই নাই, এই জন্য আমার বুকের জোর বেশি, কথার জোর বেশি। সেই ব্যক্তিটা উনি আমাকে কিভাবে গুরুত্ব দিছে আপনার নমুনা দেখে বুঝেন না উনি প্রতিষ্ঠান চালু করবে কি করবে না? আপনারা উনি ভাঙ্গা বলবে কেমনে? আর যে প্রতিষ্ঠানের লাইসেন্স আবেদন করছে, করার পরে ওই প্রতিষ্ঠান আপনার মানে ইয়ে হবে, আমারটা আমি চালাবো, কিভাবে চালাবে আমি বলেন? উনি চালাইতে পারবে না। কারণ উনি যদি ডেস্টিনি চালাইতে হয় তাহলে গোপনাথ সাইদ স্বপনের সাথে ঐক্য করতে হবে। আমি আবারও বলছি পয়েন্ট গুলা বুঝছেন, কারণ উনি কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে উনি বাদ করতে পারবে না। ওনারও যেমন বাতিল করা সম্ভব না, উনিও বাতিল করতে পারবে না। ওনারা হয়তো আইনি ঝামেলার কারণে উনি কাছে না আসতে পারে, কিন্তু আইনগত ওনাদেরকে বাদ দিতে পারবে না। এবং উনি সিনিয়র লোকদের সাথে পরবর্তীতে উনি ব্যবসা করবে না। এখন আপনারা যদি আমরা যদি পারেন এমন সিচুয়েশন তৈরি করতে হবে যেন উনি ওনাদের ঐক্য তৈরি করে, ওটা আমার কাম না। আপনি 45 লক্ষ লোকের ভালোবাসার মূল্যায়ন যদি দেয় এবং ত্যাগ যদি উনি বোঝে, তো ওনার কিছু পছন্দ না থাকলেও উনি ওই ওনাদের আপনার এই সাবেক ম্যানেজমেন্টে যারা ছিল বা শেয়ার হোল্ডার যারা ছিল তাদের সাথে ঐক্য করবে। তাদের সাথে তো ঐক্য করে নাই, ঐক্য করবে না। তো উনি কোন প্রতিষ্ঠান চালাবে? ওনার ভোট দিবে কে? উনি কেন করবে? উনি ডেস্টিনি যদি 1 লাখ টাকা 40-50 লাখ টাকা লাভ করে, 1 লাখ টাকা উনি পাইব, 48 লাখ টাকা মানুষের দিতে হইব, তাহলে উনি কেন করবে? ওকে, কারণ আপনি ওকে, আমরা একটু এই বিষয়ে মিলন ভাইয়ের কাছ থেকে একটু সংক্ষেপে শুনতে চাই। শামীম ভাইয়ের যে প্রশ্নটা ছিল আমি শর্ট টাইমে বলি যে আসলে স্যারের যে ভাই কিন্তু বললো যে আমরা কি আচরণ দেখে বুঝি না? হ্যাঁ, আসলে আচরণ দেখে বুঝি। স্যারের আচরণ তো আমরা 12 বছর ধরেই আমরা দেখাইছি এবং ওনারটাও দেখতেছি। তো আমি আমার সর্বোপরি একটা শেষ কথা বলি যে স্যারকে যদি আমরা আমাদের স্যার হিসেবে ফেরত পাই, আমাদের সে গুরু রফিকুল আমিন হিসেবে ফেরত পাই, আমি এখনো বলতেছি, এই প্রোগ্রামে বলতেছি, আমি মাথার মুকুট করে রাখবো। কিন্তু আমি স্যারকে অনেক ভালোবাসি, তার মানে এই নয় আমার থেকে আমি তাকে বেশি ভালোবাসি। আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি পৃথিবীতে, কারণ আমি ভালো থাকলে আমার মা ভালো থাকবে, আমি ভালো থাকলে আমার বাবা ভালো থাকবে, আমি ভালো থাকলে আমার স্ত্রী সন্তান ভালো থাকবে, আমি ভালো থাকলে রফিকুল আমিনের কোম্পানি ভালো থাকবে। তার মানে আগে আমাকে সেফটি থাকতে হবে, ভালো থাকতে হবে। তো এখন রফিকুল আমিন স্যার যদি সত্যি যদি ডিটি অ্যাসোসিয়েটের সঙ্গে আতাত করে উনি ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধের পায়তারা করে, তখন হয়তো বা আমার মনে হয় না মাথার মুকুট হিসেবে তাকে রাখা সম্ভব হবে। সেক্ষেত্রে আমি আইনি মানে পর্যায়ে চলে যাব। আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলে দিলাম আপনাকে যে যদি দেখি যে স্যার আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে না থেকে উনি ডিটুকে অ্যাসোসিয়েটস এর পক্ষ নিয়ে ব্যবসা পরিচালনা করতেছে, তাহলে আমার লাস্ট একটা অপশন আছে, আমি আইনে আশ্রয় নিব এবং এটুক নেওয়ার সর্বোচ্চ অধিকার আমার আছে, সর্বোচ্চ ক্ষমতাটাও আমার আছে। আমি আইনে আশ্রয় নিব, আমি আমার অধিকার ফেরত চাই। আর সর্বোপরি একটা কথা বলি যে যত কিছুই বলেন, আমি আশরাফুল আমিন বুঝি না, এর আগের মিটিংয়ে বলছি বা প্রোগ্রামে বলছি, আমি রফিকুল আমিন বুঝি না, আমি ইঞ্জিন শহীদুল বুঝি না। যে আমার ডেস্টিনি 2000 লিমিটেড তথা আমার সিআইডি, আমার ডিন, আমার ট্রি, আমার ডেস্টিনি ডিস্ট্রিবিউটর গুলা ফেরত এসে আগের মতো বিজনেস করতে পারবে, যিনি করাবেন আমি তার পক্ষে আছি, সোজা হিসাব। তা আমি এতক্ষণ পর্যন্ত আমার জ্ঞানে বা বিবেকে বুঝতে পারছি আশরাফুল আমিন বা আমাদের পিএইচডি ফোরাম বা বর্তমান বোর্ড যারা আছেন বা যারা মিলে মিশে আছেন, তারা ডেস্টিনি 2000 লিমিটেড পরিচালনা করার জন্যই কাজ করে যাচ্ছে, আমি তাদের সঙ্গেই আছি। আর রফিকুল আমিন স্যারের তার আচরণ, তার কার্যক্রম, তার প্রত্যেকটা পদক্ষেপ গুলা কোনটাই ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে নাই। আর রুট লেভেলে এই ডেস্টিনি ডিস্ট্রিবিউটর যারা আছে তারা অনেকে হয়তো জিনিসটা বুঝতেছে না, দ্যাটস ওয়াই তারা কিন্তু কনফিউজড। আসলে আমরা কোন পক্ষে? যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে রুট লেভেলের ডিস্ট্রিবিউটর বলেন, অনেক পিএইচডি বলেন, অনেক এক্সিকিউটিভ বলেন, যারা কিন্তু এখন ক্ষোভে ফেটে পড়ছে, বিভিন্ন রকম তারা হুমকি দামকি দিচ্ছে, বিশেষ করে মামলা করবে এ সমস্ত বিষয়ে, তারপরে খারাপ ভাবে আরো অনেক কিছুই বলতেছে। তো এখানে
45 লক্ষ মানুষের মধ্যে সবগুলো মানুষ তো আর সুবিধার না, সবগুলো মানুষ তো আর একেবারে কি বলে আলিমের মতো সোজা মানুষ না, বাগাতেরা অনেক মানুষ আছে, কিন্তু সবাই কি সবার কথা শুনবে? এখন এতদিন পর্যন্ত ওনারা ভিতরে ছিল, আমরা বলে আসছিলাম যে ওনারা বের হোক, সবকিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওনারা বের হওয়ার পরে ঘটনাটা ঘটতেছে উল্টা। এখন উনি অল্প কিছু মানুষ, সেখানে আমি ধরলাম 5,000 লোক, 5,000 লোক যারা গত 12 বছর ধরে টাকা পয়সা দিয়েছে ওনাকে জামিনের জন্য বা যে কোনো বিষয়ের জন্য, আপনারা বিষয়গুলো ক্লিয়ার করেছেন অলরেডি, তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষগুলাকে নিয়েই উনি এখনো পর্যন্ত প্রোগ্রামগুলা করছেন, বা সেই মানুষগুলা বাকি সকল মানুষকে ব্লেম করে করে বিশ্রী ভাষায় কি বলে লাইভে এসে কথাবার্তা বলে মানুষকে উস্কানি দিয়ে অনেক বাজে বাজে বিষয়গুলো কিন্তু করে যাচ্ছে অলরেডি। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি বিষয়টা কোন দিকে যাবে, শেষ পর্যন্ত কি আদৌ কি এটা সামাল দেওয়া সম্ভব হবে? আমার তো মনে হয় না। যে এখানে ওনারা ইঞ্জিনিয়ার শহীদ সহ শুরু করে যারা আছে এখানে, তারা যদি তাদেরকে নিয়ে যদি স্যার কিছু করতে চান, আপনি বলেন আদৌ কি কিছু করা সম্ভব হবে? আমার তো মনে হয় না। তাহলে শেষ পরিণতি কোন দিকে যাবে? তাহলে শেষ পরিণতি যদি আমরা একটু আলাপ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টা যদি স্যার যদি একটুও যদি শুনেন, যদি বিষয়টা বোঝেন, আমার মনে হয় 45 লক্ষ মানুষের জীবনটা বেঁচে যায়। আমি এই বিষয়ে একটু আপনাদের শেষ দিকে একদম চলে আসি আমরা প্রোগ্রামের, আমরা শেষে এই বিষয়ে একটু প্রতিকার চাই। মিরন ভাই বলেন। হ্যাঁ, এটা সুন্দর একটা কথা বলছেন। আমি ফিনিশিং এর কথা জানতে চাইছেন, আমি ফিনিশিং এর কথাটা ফিনিশিং দিয়ে বলি। আসলে 16 বছর একটা সরকার তার স্বেচ্ছাচারিতায় চলছিল, তার নেতা মন্ত্রী মিনিস্টার ছাত্রলীগ যুবলীগ মানে যত দল, তার সর্বলেভেলের দলগুলো ছিল, অঙ্গ সংগঠনগুলা, এই অঙ্গ সংগঠনগুলো দল যখন অতিরঞ্জিত কার্যকলাপগুলো করতেছিল, অতিরঞ্জিত, যেটা বিরক্ত হইতে হইতে মানুষ মানে একদম শেষ পর্যায়ে চলে গেছিল, তখন ফিনিশিংটা কি ছিল মিলাই ধরি যে তার যে গুটি 5,000 লোক রুট লেভেলের এই যে লোকগুলো নিয়ে কাজ করছে, এর মধ্যে অনেক আছে বহিরাগত, এটা মানে না মানেন, এর ভিতরে অনেকগুলো বহিরাগত আছে যারা ডেস্টিনি 2000 লিমিটেড বোঝে না বা ডেস্টিনি প্ল্যানটাই বোঝে না বা ডেস্টিনির মধ্যে ন্যূনতম তাদের জ্ঞানও নাই, এই লোকগুলো তারা আজকে এইগুলো করতেছে। তাদের ফিনিশিংটা কি হবে? কারণ 45 লক্ষ লোকগুলোই হলো, আমি ধরে নিচ্ছি 18 কোটি মানুষের লেভেলে, 18 কোটি মানুষ তথা স্টুডেন্ট বা যারা সবাই মিলে সমন্বয়করা যে প্রতিহতটা দেখাইছিল না, লাস্টে এই প্রতিহতটা এখানেই হবে, এই স্টাইলই হবে। আমি ফিনিশিং এই কথাটা বললাম, যারা তাদের সবই হারাবে, এর বেশি কিছু বললাম না। সময়, কারণ মানুষের যখন তলানিতে চলে যায়, যেমন আমি আমার বয়স কিন্তু অলরেডি 45 বছর 6 মাস 7 মাস চলতেছে অলরেডি। বাঁচবো আর কয়দিন ভাই? আর কয়দিন বাঁচবো? জীবনের সুখ নামের যে স্বপ্নগুলো দেখে সম্পূর্ণ ক্যারিয়ারটা ছেড়ে আসছি, যখন আমি একদম শেষ পর্যায়ে এসে যাবো, তখন আমি কিন্তু কাউকে দেখবো না। মানুষ তো বিপদ হলে বাপেরও ছাড়ে না, মানুষজন চাপে পড়ে, অনৈতিক চাপে পড়ে, তো বাপেরও কিন্তু ছাড় দেয় না। উনি কিন্তু বাপ লাগে না, হয়তো ডিটুকে অ্যাসোসিয়েটের বাপ হতে পারে, উনি আমার বাপ লাগে না, আমি তাকে ছেড়ে দিব না। আমি আমার অর্জনটুকু বা আমার চাওয়াটুকু আমি কিভাবে আদায় করতে হয়, আই নো দ্যাট ওয়েল, আমি খুব ভালো জানি, আমি সেটাই করবো। অর্থাৎ ফিনিশিংটা তার খুব ভালো হবে না। তবে হ্যাঁ, যদি স্যার এখন তার সকল ভুলগুলোকে শুধরে নিয়ে, আমি মনে করি ডেস্টিনি 2000 লিমিটেড ব্যাক করে এবং পিএইচডি দেরকে ডাকুক, ডায়মন্ড ডাকুক। আমি একটা কথা বলছি, 12 বছরে একে অপরের সঙ্গে আমাদের অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, সবকিছু অবসান হয়ে যাক, অবসান করে আমরা আমাদের কার্যকলাপ শুরু করি, তাহলে সব সমাধান সম্ভব। সুন্দর একটা ডেস্টিনি 2000 লিমিটেড গড়ে উঠবে, সুন্দর একটা দেশ গড়ে উঠবে, এটা হলো আমার বিশ্বাস। ধন্যবাদ। হ্যাঁ, আমরা শেষে একটু এমদাদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, এই ঠিক এই মুহূর্তে এটা এখন একটা ডেস্টিনি 2000 লিমিটেডের একটা ক্রান্তিকাল চলতেছে, অসম্ভব রকমের একটা ক্রান্তিকাল চলতেছে এখন বিশেষ করে এই ক্রান্তিকালে আমরা তো পিএইচডি, আমাদের টিমেও এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটররা আছে, কিন্তু আমাদের উপরে তো আছে ডায়মন্ডরা আছে, 6 ফোরাম আছে, এবং ডে ফার্স্ট থেকে ডেস্টিনির প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যা ইনকাম করেছে সবচেয়ে বেশি আমাদের চেয়ে অন্তত তারা বেশি ইনকাম করেছে, তারা ফ্যাসিলিটিস বেশি পেয়েছে, কোম্পানি থেকে সুযোগ সুবিধা বেশি পেয়েছে। তাহলে এমন একটা ক্রান্তিকালে সকল ডায়মন্ডদের, সকল 6 ফোরামে যারা আছে তাদের কি করণীয়, তাদের কি করা উচিত, তারা বর্তমানে কি অবস্থায় আছে, আমি এমদাদ ভাইয়ের কাছে শুনতে চাই। আমি আপনাদের বলি, এখানে যারা ডায়মন্ড আছে, ক্রাউন আছে, ধরেন আপনার 6 ফোরাম, আমি কিন্তু আপনাকে পাকে একটা কথা বলে গেছি যে যেনারা এখান থেকে অবৈধভাবে 6 ফোরাম 10 কোটি টাকা করে নিয়ে টি প্ল্যান্টেশনের মতো বিনিয়োগকৃত প্রোডাক্ট আমাদেরকে দিয়ে বিক্রি করাইছে, এখন তারা এই প্রতিষ্ঠান এবং যারা ডায়মন্ড অনেকে আছে মাল্টিপারপাস থেকে যারা লোন নিছে, এখন যদি ডেস্টিনি ব্যাক করে
আগের মতো পারফর্ম করতে সময় লাগবে বিদায় এদের এইসব দায় দায়িত্ব মানে যেগুলি আছে এগুলি তারা কি বলে আপনার ইয়ে করবে, পরিশোধ করবে। এবং তারা কিন্তু অনেকেই ডায়মন্ড যারা আছে অনেকে প্রতিষ্ঠান মানে ফিরে আসুক এটা তারা চায় না, কারণ অনেকে আবার ইস্টাবলিশ। কারণ একটা প্রতিষ্ঠানের ভিতরে যদি এরকম ভঙ্গুল অবস্থা হয়, প্রত্যেকটা মানুষ কিন্তু কি আপনার কিন্তু ডেস্টিনিতে সবাই তো ব্যবসা করতে আসছে, কিন্তু আপনার আমার মতন আবেগ নিয়ে কিন্তু কেউ অনেক ব্যবসা করেনি। এখন বিষয়টা হলো আমরা বিনিয়োগকারীর পক্ষে লড়াই করতেছি, বিনিয়োগকারী আমাদেরকে দেখতেছে, এবং যেই ডায়মন্ডেরা যদি লাইনে না আসে ডায়মন্ডেরা সেই ফ্যাসাদে পড়বে। আমি ডায়মন্ডদেরকে আহ্বান জানাবো, ভাই আপনারা যারা এইখান থেকে ইনকাম খাইছেন অন্তত পক্ষে আপনারা আপনাদের ইনকামটাকে হালাল করার জন্য দায় দায়িত্বটা কাঁধে নেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা পিএইচডিরা যারা আছি আপনারা আমাদের সাথে থাকলেও লড়াই করবো, না থাকলেও লড়াই করবো, তবে আপনারা থাইকা এই সামিল হন আমাদের সাথে। আপনাদের কিছুটা প্রায়শ্চিত্ত করেন, আপনাদের কিছু ভুল প্রায়শ্চিত্ত করেন, কারণ আপনারা আমাদেরকে ইয়ে করছেন, এটারে কি বলে উৎসাহিত করছেন করার জন্য। সুতরাং আপনার যখন খেলা শুরু হবে ডায়মন্ডেরাও পার পাবে না যারা সহযোগিতা না করবে। এটা আমার বলার দরকার নাই, মাঠ বলে দিবে, বিনিয়োগকারীরা বলে দিবে। আমি সৃষ্টির কর্তার কাছে বলে দিতে পারবো কারো টাকা পাইছে আর না পাইছে, আমি ডেস্টিনি চালু করার জন্য সময় শ্রম দিয়ে চেষ্টা করছি, কিন্তু এটার ক্ষমতা আমার কাছে নাই। আমি সৃষ্টিকর্তার কাছে উত্তর দিতে পারবো আমার ভুল ভ্রান্তি হলে। তাইলে ডায়মন্ড যারা আছে, ক্রাউন আছে, ভাই আপনাদের দায়িত্ব আছে, আপনারা একটা দায়িত্ব শেয়ার করে অন্তত পক্ষে এই মানে ডেস্টিনিটাকে ফেরত আনার জন্য সহযোগিতা করেন। বিনিয়োগের টাকা মানুষ যেভাবে ফেরত পাইতে পারে এই ব্যাপারে সহযোগিতা করেন। ওকে, থ্যাংক ইউ। এখন লাস্টে আরেকটি প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে আমাদের প্রায় 8 লক্ষ বিনিয়োগকারী বিনিয়োগ করেছে মাল্টিপারপাসে। সেই মাল্টিপারপাস নিয়ে আমি আপনাদের কাছ থেকে অল্প করে শুনতে চাই। ভাই মাল্টিপারপাসের বিষয়টা হলো, দেখেন মাল্টিপারপাসের একটা কমিটি হয়েছিল আপনার, তখন আমরা যখন এই বোর্ড প্রথম মানে তলবি সভা গঠন করার পরে, কিন্তু সেখানেও পকেট কমিটি মানে তৈরি করার জন্য চেষ্টা করছিল, কিন্তু ওই কমিটিতে আজম আলী আপনার এই প্রতিষ্ঠানটাকে চালু করার জন্য তার দায়িত্ব নেন নাই, কারণ উনি নিজে নিজে কোন একটা গোষ্ঠীর হইয়া কিন্তু কাজ করছে। তো সেটা দেখ, এর পরবর্তীতে যখন আবার নির্বাচনের কমিটির মেয়াদ শেষ, একটা নির্বাচন হবে এরকম তৈরি করলো, লুকে করতেছিল, ঘটনা ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়ার পরেও আপনার প্রায় 300 লোকের মতো তারা ভোটার করছে, করার পরে ওনার মানে কে বা কারা তাদের ভিতরে মানে দেখছে যে এখান থেকে কেউ সাবমিট করবে, তখন আপনার ওই ইয়েতে একটা অভিযোগ দিয়ে নির্বাচনটা বাতিল করছে। পরবর্তীতে আপনার এই যে বর্তমানে 3000 রবিকুল আমিন সাহেব বাইরানের পরে প্রায় 3500 লোকের কাছ থেকে 1000 টাকা করে কালেকশন করছে। একটা বন্ধ কোম্পানি আমার জানা মতে মাল্টিপারপাস এখন আপনার অবসায়ন আছে, এবং এটার ব্যাপারে ফাইনাল কিছু উদ্যোগ নেওয়া হয় নাই। কিন্তু এবং আপনার এই কমিটিতে বর্তমানে যেই অ্যাডক কমিটি তৈরি হয়েছে, অ্যাডক কমিটির নির্বাচন দিছে। পৃথিবীতে খুব ভাই হাস্যকর বিষয়, কি বলবো, মানুষের সাথে এত মজা করতেছে যে মানে সলসাতুরি করতেছে। পৃথিবীতে দেখছেন কোন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের মানে তত্ত্বাবধায়ক সরকার থাইকা নির্বাচন দেয়, এই তত্ত্বাবধায়ক সরকার আবার আপনার এই এমপি ইলেকশন হয়? ঠিক আপনার মোশাররফ হোসেন হইল আপনার অ্যাডক কমিটির সদস্য, উনি আপনার কিভাবে এখানে সদস্য নির্বাচিত হয়? আমার জানা মতে, আমি জানি না, আমি এর আগেও আমি শুনছিলাম যে গতবারে ইঞ্জিনিয়ার শহীদ সাহেব কেন অ্যাপ্লিকেশন করে নাই, তখন মেসেজ আসছিল ওনার লোন আছে, লিন আছে। উনি যদি লোন থাকে, রিকভারি যদি ঋণ খেলাপি হয়, তাহলে উনি কিভাবে ওইখান থেকে নির্বাচিত হয়? এবং আপনার এখানে ফাইনালি যে বাইরে থেকে যে 3000 3500 লোকের কাছ থেকে আপনি টাকা নিলেন, তাহলে এটা কেন সিলেকশন হবে? সিলেকশনের ক্ষেত্র কেন তৈরি করছেন? কারা কারা করছেন? এটা একটা ক্ষেত্র কইরা পকেট কমিটি তৈরি করা হয়েছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, কোম্পানির মানে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের একটা লক্ষ্য। এইটাও আপনার ওই মানে আপনার পিছনে একটা চক্র কিন্তু আছে।
আপনার আমার কাছে কিছু বলার নাই, কারণ আমি সব জায়গায় তো দায়িত্ব ভাই আমার বলার মতো আমি মাল্টিপারপাস নিয়ে কি বলতে পারি বলেন? বিনিয়োগকারীদের পক্ষে এটুকু বলতে পারি। বলেন। এখন এই কোম্পানির যারা বোর্ডে ছিলেন, শেয়ার হোল্ডাররা ছিলেন, তাদের দায়িত্ব কতটুকু, তাদের কর্তব্যটা কি? তারা কেন অ্যাপ্লিকেশন করলো না, কেন আপনার ফর্ম সাবমিট করলো না? এটা আপনার বিনিয়োগকারী বিবেচনা করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাকে আপনারা দুজনে অনেকক্ষণ সময় দিয়েছেন। আমরা আমার জায়গা থেকে, আমার নীতিগত বোধ থেকে আমি আমার এই প্রোগ্রামটা আমি শুরু করেছি, এবং আমাদের যারা বিনিয়োগকারী, আমাদের ডিস্ট্রিবিউটর, আমাদের এক্সিকিউটিভ পিএইচডি যারা আছেন, যারা মানবত জীবনযাপন করছেন, সবকিছু মিলিয়ে সত্য উদ্ঘাটনের জন্য, সত্য বিষয়টা বুঝবার জন্য, সবাইকে সেই বার্তা দেওয়ার জন্য আমি এই প্রোগ্রামটা চালু করেছি। আমার এই প্রোগ্রামটা চলমান থাকবে ইনশাল্লাহ। আপনাদের মতো আপনাদের আরো যারা পিএইচডি ভাইয়েরা আছেন, আমাদের বন্ধুরা আছেন, তারা এই প্রোগ্রামে এসে কথা বলতে পারবেন। অন্তত আপনারা যেভাবে খোলা মনে আজকে কথাগুলো বলেছেন, যে কথাগুলো আমাদের সবার জানা উচিত। আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম ডিস্ট্রিবিউটর লেভেলে যারা আছি, যদি কোনো করাপ্টেড জায়গার মধ্যে আমরা থাকি, আমাদের জন্য বোধোদয় হয়, আমরা যেন রিয়েলাইজ করতে পারি এই কথাগুলো থেকে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আলটিমেটলি সবাই যদি এখান থেকে নিজেকে শুধরে নিয়ে যদি আমরা আমাদের ডেস্টিনিকে যদি সুন্দরভাবে চালু করে সামনে আগাইতে পারি, এবং বিনিয়োগকৃত টাকা ফেরত দেওয়ার একটা ফরম্যাট তৈরি করে আমরা যদি একটা দিক নির্দেশনা দিতে পারি বা কোম্পানি থেকে পেতে পারি, এটাই হবে আমাদের সফলতা। আমাদের সকল বিনিয়োগকারীরা, আমাদের সকল ডিস্ট্রিবিউটররা মুখিয়ে আছে, তারা কখন কোম্পানি চালু হবে, কাজ শুরু করবে, তাদের বিনিয়োগের টাকা ফেরতের নিশ্চয়তা পাবে, এই সমস্ত বিষয়গুলো জানবার জন্য। তা আমরা চেষ্টা করব আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অন্তত আপনাদেরকে প্রতিনিয়ত আমরা D2K যে ব্যাকগ্রাউন্ড নামে যে প্রোগ্রামটা চালু করেছি, বা D2K প্রেক্ষাপট নিয়ে আমরা সব সামনে হাজির হবো বারবার ইনশাল্লাহ। আমি আজকের প্রোগ্রাম থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার, সম্মানিত এমডি স্যার, যারা আমাদের মাথার মুকুট ছিল, যারা আজকে হয়তোবা এমন কিছু মানুষের দ্বারা প্রভাবিত হয়ে আজকে চক্রান্তের শিকার হয়ে বসে আছেন, ৪৫ লক্ষ মানুষের দিকে আপনারা তাকাতে পারছেন না। আমি বিশ্বাস করি যে আপনাদের ভিতরে অবশ্যই আপনাদের হৃদয় একবার হলো কাঁদে তাদের জন্য, যারা বিশাল একটা জনসংখ্যা, যেখানে ৪৫ লক্ষ মানুষ। আপনি দেখেন ৫,০০০ ১০,০০০ বাদ দিলেও কিন্তু ৪৫ লক্ষ মানুষের কিছুই কমে না, সবাই ওই ৪৫ লাখের মতোই আছে। তাহলে আপনারা আলটিমেটলি সবগুলো মানুষের বিপক্ষে গিয়ে কোনো কাজ করতে পারেন না, এবং অবশ্যই তাদেরকে ফিল করতে হবে। আপনারা হয়েছেন তাদের জন্য। আজকে আপনাদেরকে আমরা এত কথা বলছি, আপনাদেরকে এত ভালোবাসছি তাদের জন্য। এই ৪৫ লক্ষ মানুষের জন্য আজকে ডেস্টিনি 2000 লিমিটেড হয়েছে। ৪৫ লক্ষ মানুষের জন্য আজকে মোহাম্মদ হোসেন স্যার হয়েছে, মোহাম্মদ রফিকুল আমিন স্যার হয়েছে, মোহাম্মদ গুফরানুল স্যার হয়েছে, স্বপন স্যার হয়েছেন, সাইদ স্যার হয়েছেন, এবং 6 ফোরামে যারা আছেন, ক্রাউন এক্সিকিউটিভ যারা হয়েছেন, ডায়মন্ড হয়েছেন, এই ৪৫ লক্ষ মানুষের জন্যই কিন্তু আপনারা হয়েছেন। আমি মনে করি প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা দায়িত্ববান লিডার, আপনারা বড় বড় জায়গায় যারা আছেন, প্রত্যেকটা ব্যক্তির এভাবে উদ্যোগ নিয়ে সামনে আসা উচিত। আমি মনে করি আজকের প্রোগ্রাম থেকে এটাই হবে আমার বার্তা ইনশাল্লাহ। আশা করছি অবশ্যই আমাদের এই প্রোগ্রামের কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে এই জিনিসটা, এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, আমাদের কষ্টগুলো বোঝার তৌফিক দান করে। আপনারা জানেন যে ইতিমধ্যে দুঃখে কষ্টে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আমাদের অনেক পিএইচডি, অনেক এক্সিকিউটিভ, অনেক ডিস্ট্রিবিউটর ভাইরা মারা গেছে, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা কিন্তু কখনো ফিরে আসবে না। মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু এইভাবে মরে যেতে হবে। কিন্তু যদি আমরা একটা সুযোগ সৃষ্টি করে যেতে পারি, অন্তত যারা বিনিয়োগ করেছে তাদের হক আমাদের উপরে আছে, সেই হকটা পাওয়ার একটা সুযোগ সৃষ্টি করে যেতে পারি আমরা, তাহলে অন্তত আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আমরা চেষ্টা করেছিলাম। এতটুকু যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের কিন্তু দায় থেকে যাবে, আমরা কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, আমাদের সকল স্যারদেরকে রিকোয়েস্ট করছি, আপনাদের মধ্যে এমন বিষয়ে শুভ বোধোদয় হোক, আমরা যেন বেঁচে যাই, আমরা যেন অন্তত সেই মানুষগুলোর দিকে তাকিয়ে সব ভেদাভেদ ভুলে আমরা একসাথে হয়ে যাই। যারা আজকে চক্রান্তে লিপ্ত, যারা আজকে মিথ্যাচারে লিপ্ত, তাদের মিথ্যাচার কিন্তু থেমে যাবে, বেশি দিন থাকবে না। পবিত্র কোরআনে এইভাবেই আছে যে সত্য যখন সামনে এসে দাঁড়াবে, মিথ্যার বিলুপ্তি ঘটবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি মিথ্যা বেশি দিন চাপায় রাখতে পারবেন না।
আপনাকে মিথ্যা ওপেন হয়ে আসতেছে, অলরেডি আপনাদের মিথ্যাগুলো প্রকাশ হচ্ছে, এগুলা মানুষ জেনে যাচ্ছে অলরেডি। তাহলে সেই ক্ষেত্রে সত্যের মধ্যে আপনারা আসেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা সবাইকে নিয়ে কাজ করি। আসেন, আমাদের কষ্টগুলা বুঝেন। আমরা অনেকে অনেক কিছু হারিয়েছি, অনেকে অনেক কিছু হারিয়ে বসে আছি, আমাদের হারাবার আর কিছুই নেই। আমরা অন্তত শেষ যেই আমাদের মনের যে একটা শান্তি, যে আমাদের কমিটমেন্টটাকে আমরা রাখার চেষ্টা করেছি, অন্তত এই জিনিসটা নিয়ে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি। সবার কাছে এই রিকোয়েস্টটা থাকবে। আমাদের D2K ব্যাকগ্রাউন্ড এই প্রোগ্রাম ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমরা হাজির হব আমাদের আরো নতুন নতুন আরো ভাইদেরকে নিয়ে। আজকে বিশেষ করে এমদাদুল হক ভাইকে এবং মিরন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অনেকক্ষণ সময় আপনারা দিয়েছেন এবং আপনাদের কথাগুলো আমরা শুনেছি। আশা করছি আমাদের ৪৫ লক্ষ মানুষের মুক্তির ক্ষেত্রে আপনাদের এই কথাগুলো কাজে লেগে যেতে পারে। হয়তোবা যে কাজে লেগে গেলে আমার বিশ্বাস এই ৪৫ লাখ মানুষ আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, অনেক অনেক শুভকামনা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।